হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কাইনোভা। আজ থেকে করতে চলেছি আমরা আমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের শুরু। যেমনটা দেখতেই পাচ্ছ, দিস ইজ আ নিউ সেটআপ অ্যান্ড আই এম ফেসিং দ্য ক্যামেরা ফর দ্য ফার্স্ট টাইম, সো আই এম আ লিটল নার্ভাস। কিন্তু আজকে থেকে যে লেকচার সিরিজটা চালু হবে, যেখানে আমি তোমাদেরকে ফিজিক্যাল সায়েন্স এবং জীবনবিজ্ঞান দুটোই আগের বারের মতোই পড়াবো, এবং আগের বার ফার্স্ট সামেটিভে আমরা যেভাবে পড়েছি তার থেকে বরং এবার আরও অ্যাডভান্সভাবে, আরও বেটারভাবে আমরা পড়তে চলেছি পুরো জিনিসটা। তো এই যে লেকচার সিরিজগুলো আছে, এগুলো যদি তোমরা প্রথম থেকে শেষ অবধি পুরোটা ফলো করো, তাহলে তোমাদের মাধ্যমিকের জন্য একটা সলিড প্রিপারেশন কিন্তু হয়ে যাবে। তো এখানেও আমরা পুরো সিলেবাস কমপ্লিট করার চেষ্টা করব। ফার্স্ট সামেটিভ ইভলিউশনে আমাদের কোষ বিভাজন এবং কোষ চক্রটা বাদ ছিল, যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো ওইটা আমি এর প্যারালালি একটা একটা করে লেকচার দিয়ে দেবো, যেটা তোমরা সাথে সাথে করে ফেলবে। কারণ বংশগতি হোক বা এই ধরনের বেশ কিছু চ্যাপ্টারসগুলো আছে, সেই চ্যাপ্টারে কিন্তু বারবারই তোমরা মাইটোসিস, মিওসিস এই টার্মসগুলো কিন্তু শুনতে থাকবে, যেগুলো কোথায় পড়ানো হয়, যেগুলো পড়ানো হয় কিন্তু আমাদের কোষ চক্র, কোষ বিভাজনে। একই সাথে আমাদের জেনেটিক ম্যাটেরিয়ালের কথা বারবার উঠবে, ক্রোমোজোমের কথা বারবার উঠবে, সেগুলোও কি আমাদের কোষ বিভাজন, কোষ চক্রে কিন্তু পড়ানো হয়। তো যাদের হয়ে গেছে খুব ভালো করে, তাদের তো কোনো চিন্তা নেই, আর যাদের কোনো ডাউটও আছে তাদের জন্য আমি কোষ বিভাজন এবং কোষ চক্র অল্প অল্প করে কিন্তু প্যারালালি দিতে থাকবো। কিন্তু ক্লাস যে আমাদের সেকেন্ড সামেটিভ ইভলিউশন আছে, তার জন্য যাতে আমাদের সিলেবাস ল্যাগ না করে, তাই জন্য আমি আগে সেকেন্ড সামেটিভ ইভলিউশনের সিলেবাস ধরে কিন্তু এগোচ্ছি। একই সাথে কাল থেকে তোমাদের ফিজিক্যাল সায়েন্সের সিলেবাসও কিন্তু চালু হয়ে যাবে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথম চ্যাপ্টার হচ্ছে আমাদের জনন। যখন আমি কথা বলবো তখন আমি সামনের দিকে তাকাবো, যাতে মনে হয় যে তোমাদের সাথে আমি ইন্টারাক্ট করছি। তো আমি এখন ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছি, কিন্তু যখন আমি এখন লিখবো তখন আমি পেন ট্যাবে পড়াবো, তো আমি নিচের দিকে তাকাবো বা আমার স্ক্রিনের দিকে তাকাবো। তো ওভারঅল সব মিলিয়ে আশা করি সবকিছু ঠিক যাবে। এটা আমার ফার্স্ট ক্লাস এইভাবে, তো কিছু ছোটোখাটো ত্রুটি থাকলে সরি। চলো শুরু করা যাক। তো সবার ফার্স্টেই আমাদের যে লেকচারটা আছে সেটা হচ্ছে জনন, ঠিক আছে? তো আজকে আমরা কি কি পড়বো সেগুলো একবার দেখে নেওয়া যাক। তো দেখো, বেসিক্যালি আমি যদি 1 সেকেন্ড আমি একটু পেনটা সিলেক্ট করে নিই। হ্যাঁ, আমরা যদি দেখি যে আজকে আমরা কি কি পড়বো, তাহলে সবার প্রথমেই আমরা পড়বো যে জননের প্রয়োজনীয়তা বা গুরুত্বটা কি। তো সবার প্রথমে অবভিয়াসলি আগে জানবো যে জনন কি, তারপর দেখবো যে জনন কি দরকার, মানে জনন কেন করা হয়, জননের গুরুত্বটা কি, না করলে কি হবে, সেগুলো আমরা জানবো। তারপর আমরা দেখবো জননের বিভিন্ন পদ্ধতি, যে জনন কিভাবে করতে হয়, ঠিক আছে? মনে লাড্ডু ফুটছে যে অনেক কিছু শিখবো, অনেক কিছু জানবো, সেরকম কোনো ব্যাপার না। জনন ইজ আ ন্যাচারাল প্রসেস, ঠিক আছে? তো বেশি দাঁত বের করার কিছু হয়নি। তো তারপর হচ্ছে অযৌন জনন। তো অযৌন জনন কি করে হয় সেটা আমরা জানবো। অযৌন জননের যতগুলো আমাদের পদ্ধতি রয়েছে, যেরকম আমাদের দ্বিবিভাজন, বহু বিভাজন, আমাদের খণ্ডী ভবন, আমাদের কুর্কোদ্গম, আমাদের কি রেণু উৎপাদন এবং পুনরুৎপাদন, প্রত্যেকটা পদ্ধতি কিন্তু আমি ভালো করে পড়বো এবং বলে দিই যে এই পদ্ধতিগুলো কিন্তু তোমাদের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাই এগুলো কিন্তু খুব ভালো করে পড়বে। এখান থেকে তোমরা 5 মার্কস এক্সপেক্ট করতে পারো। 5 মার্কসের একটা কোয়েশ্চেন কিন্তু তোমরা এখান থেকে এক্সপেক্ট করতে পারো। বলতে পারে অযৌন জনন পদ্ধতির যে 5টা ধাপ আছে, সেই 5টা পদ্ধতি আছে বা ধাপ আছে, সেগুলো সম্পর্কে আলোচনা করো বলে কিন্তু আমাদের 5 মার্কসের কোয়েশ্চেন আসতে পারে, বা প্রত্যেকটা ধাপ থেকে কিন্তু আলাদা করে কোয়েশ্চেন আসতে পারে, বা আমাদের এক্সাম্পল জিজ্ঞাসা করতে পারে। তাই এই পার্টগুলো কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপর আমরা দেখবো যে রেণু কাকে বলে। এবার আমরা অনেকেই যখন এই চ্যাপ্টারটা পড়ি তখন অনেক কিছু বুঝতে পারি না। কোথাও আমরা দেখি লিঙ্গধর দেহ, কোথাও আমরা দেখি সোরাস, কোথাও আমরা দেখি রেণু। তারপরে বুঝতে পারি না যে জিনিসগুলো কি, কখন আমি হ্যাপ্লয়েড লিখবো, কখন আমি ডিপ্লয়েড লিখবো। কারণ আমরা রেণু সম্পর্কে জানি না, তার যে ভাগগুলো আছে সেগুলো সম্পর্কে জানি না, সোরাস কি সেগুলো সম্পর্কে জানি না, আর পড়তে চলে যাই ফার্নের অনুক্রম। তো আমি প্রত্যেকটা বেসিক টার্মিনোলজিও কিন্তু তোমাদেরকে একদম বেসিক্স থেকে শিখিয়ে দেবো, যাতে তোমাদের কিন্তু কোনো প্রবলেম না থাকে। তো প্রত্যেকটা জিনিস তোমরা একদম পুরো গোড়া থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল অব্দি যাবে আমার সাথে, ঠিক আছে? তো সবার প্রথমে আমরা রেণু কি সেটা জানবো, তার শ্রেণীবিভাগ দেখবো। অবভিয়াসলি এখান থেকে আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হবে আমাদের সিলেবাস অনুযায়ী আমাদের কিন্তু এক্সাম্পলস। তো এই চ্যাপ্টারে অনেক কিছু মুখস্থ করার জিনিস রয়েছে, সেগুলো আলটিমেটলি তোমাদেরকে মুখস্থ করতে হবে। তাই খাতা পেন নিয়ে বসো, আমার সাথে সাথে নোটস করে নাও। আর নাহলে পরে আমি লেকচারের পিডিএফ তো আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়েই দেবো। তো টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে নিও, হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন করে নিও। হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি প্রত্যেকটা যে আমার ভিডিওসগুলো রয়েছে বা অন্যান্য জিনিস যেগুলো আমি শেয়ার করবো, সেগুলো কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি লিঙ্ক দিয়ে দেবো। এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রত্যেকটা নোটস, প্রত্যেকটা ক্লাসের যে ডেলি প্র্যাকটিস কোয়েশ্চেনের শিট, তা সব কিছু কিন্তু তোমরা একদম ফ্রি অফ কস্টে পেয়ে যাবে। তো চলো, তারপর আমরা দেখবো যে সোরাস কি। ওই যে বললাম সোরাস কি এখন বুঝে নাও, তাহলে তোমরা কিন্তু ফার্নের অনুক্রম যখন পড়তে হবে তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। কারণ এখানে কাজে লাগবে একটু আধটু। আমরা যখন বলবো যে সোরাসের থেকে এখানে এই হচ্ছে, ওখানে ওই হচ্ছে, তাহলে তখন তো এটা জানা দরকার যে সোরাস জিনিসটা কি। সবাই এটা বুঝতে পারে না বলেই কিন্তু তাদের আন্ডারস্ট্যান্ডিংটা হাফ হয়ে থাকে, এবং সবসময় মনে রাখবে হাফ আন্ডারস্ট্যান্ডিং কিন্তু খুবই ক্ষতিকারক, ঠিক আছে? তো চলো, তারপর হচ্ছে আমরা দেখবো যে যৌন জনন কি। তো যৌন জনন আমাদের খুব ডিটেলসে নেই, আমি একদম সামান্য করে পড়িয়ে দেবো, কিন্তু আমি পড়িয়ে দেবো। সাথে সাথে আমি এখানে মানব জনন পড়াবো, ঠিক আছে? সাথে সাথে আমি এখানে সামান্য পরিমাণে মানব জনন পড়িয়ে দেবো, যে কি করে একটা মানুষ তৈরি হচ্ছে। সব জনন পড়ে নিলাম, কিন্তু এটুকুই জানতে পারলাম না যে আমি কি করে তৈরি হলাম, তাহলে কি লাভ থাকলো? তো আমরা জনন পড়ার সময় সবসময় মনে রাখি যে আমরা জানতে পারবো যে আমরা কি করে তৈরি হলাম, কিন্তু সেটা আলটিমেটলি আমরা সবসময় ঠিক করে জানতে পারি না। এবং যারা ক্লাস 10-এর পর হয়তো বায়োলজি নিলই না, তারা এইটুকুই জানতে পারে না যে জিনিসগুলো হচ্ছে কি করে। কারণ সিবিএসই বা আইসিএসসি সিলেবাস যদি আমরা দেখি, তাহলে সেখানে কিন্তু হিউম্যান রিপ্রোডাকশন রয়েছে ক্লাস 10-এর মধ্যেই। আইসিএসসি তো সম্ভবত ক্লাস 9-এ বা 8-এই চালু হয়ে যায়।
কিন্তু আমাদের সিলেবাসে এমন সিলেবাস যেখানে কিন্তু জননের চ্যাপ্টার আছে বাট হিউম্যান রিপ্রোডাকশন নেই। হিউম্যান রিপ্রোডাকশন ডাইরেক্টলি থাকে হচ্ছে ক্লাস 12-এ। তার মানে একটা স্টুডেন্ট যে কিনা ক্লাস 10-এর পর বায়োলজি নেবেই না, সে কিন্তু জানতেই পারবে না যে হিউম্যান রিপ্রোডাকশনের বিভিন্ন প্রসেসগুলো কিভাবে হয়। এবার অবভিয়াসলি যেহেতু সিলেবাসে নেই, তাই আমি এটা তো পড়াতে বসবো না যে আমাদের কি স্পারমেটোজেনেসিস কি করে হচ্ছে, ওজেনেসিস কি করে হচ্ছে, বাট আমি একটা রাফ আইডিয়া দিয়ে দেবো যে আমাদের একটা মানুষ কি করে তৈরি হচ্ছে বা তার বিভিন্ন প্রসেসগুলো কি। তো আমি এখানে একদম শেষে একটুখানি মানব জননও পড়িয়ে দেবো, যাতে তোমরা যৌন জননের ধারণাটা আরো ক্লিয়ার করতে পারো, ঠিক আছে। এবং যৌন জননের যে দুটো আমাদের ভাগ রয়েছে, একটা হচ্ছে আমাদের সিনগামি, একটা হচ্ছে আমাদের কনজুগেশন, সেটা সম্পর্কেও আমি কিন্তু পড়াবো। দেখো এই কনজুগেশন বা সংশ্লেষ থেকে কিন্তু তোমাদের এক্সাম্পল সবসময় আসে যে সংশ্লেষ পদ্ধতি সম্পন্ন করে এমন একটা আমাদের জীবের নাম লেখো, তো এরকম একটা এক্সাম্পল চলে আসে। তো তখন সংশ্লেষ জিনিসটা না জানলে সেটা এমনি মুখস্থ করতে কেমন একটা লাগে না। তোমাদের বইতে দেওয়া আছে যে সংশ্লেষ পদ্ধতি সম্পন্ন করে এমন একটা জীবের নাম হলো এই এই এই, কিন্তু সেখানে সংশ্লেষ কি সেটা তোমাদের দেওয়া নেই। তাই আমি একটু জানিয়ে দেবো, ঠিক আছে। সব তো বইতে থাকবে না, তাই আমি সেগুলো কিন্তু তোমাদেরকে শিখিয়ে দেবো। তো সবার প্রথমেই চলে আসি যে জনন জিনিসটা কি। তো চ্যাপ্টারের নাম জনন, তাহলে সবার প্রথমে এটা বুঝতে হবে যে জনন জিনিসটা কি। আচ্ছা একটা কথা বলো, ধরো আমাদের চারিপাশে সবসময় কেউ না কেউ কোনো না কোনো দিন মারা যাচ্ছে, যে কোনো প্রজাতির যে কোনো জীব কখনো না কখনো মারা যাচ্ছে। তাহলে এই যে এত লোক মারা যাচ্ছে, তাহলে একটা না একটা টাইমের পর সবাই যদি মারা যেত, তাহলে তো সেই প্রজাতিটা অক্ষুণ্ণ হয়ে যেতে পারতো, মানে প্রজাতিটা ভ্যানিশ হয়ে যেতে পারতো, বিলুপ্ত হয়ে যেতে পারতো। তাহলে প্রজাতিটা যদি বিলুপ্ত হয়ে যেত, তাহলে তো এতদিনে নিশ্চয়ই আমি অনেক প্রজাতিকে হারিয়ে ফেলতাম পৃথিবী থেকে। তারা পৃথিবী থেকে কিন্তু একে একে সবাই বিলুপ্ত হয়ে যেত। কিন্তু তা কি হয়? হয় না। কেন হয় না? তার মেন কারণটাই কিন্তু আমাদের জনন। জনন বা প্রজনন, ইংরেজিতে আমরা কি বলি? রিপ্রোডাকশন। কথাটা কি আছে? রি অ্যান্ড প্রোডাকশন। আচ্ছা প্রোডাকশন আমরা কখন বলি? প্রোডাকশন মানে কোনো কিছু তৈরি করা। রি আমরা কখন ইউজ করি? রি আমরা তখন ইউজ করি যখন আমি বলতে চাইছি যে আবার কিছু একটা হচ্ছে। তার মানে আমি বলতে চাইছি যে আমি আবার কিছু একটা প্রোডাকশন করব, আবার কিছু একটা তৈরি করব। এখানে কি তৈরি করার কথা বলা হচ্ছে? এখানে অপত্য সন্তান তৈরি করার কথা বলা হচ্ছে। যেমন তুমি, তোমার বাবা মা তোমাকে জন্ম দিয়েছে, আবার তুমি কাউকে জন্ম দেবে, তারা আবার কাউকে জন্ম দেবে, এভাবেই তো বংশধারা অক্ষুণ্ণ থাকবে। তার মানে বংশধারাটা কিন্তু একে 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 চলে যাচ্ছে। কিসের মাধ্যমে চলে যাচ্ছে? প্রজনন বা আমাদের রিপ্রোডাকশন। একের পর এক কিন্তু আমাদের বংশধারাটা বয়ে চলছে এভাবে। তার মানে আমি কিন্তু বলতে পারি যে এই জননের মাধ্যমেই কিন্তু আমাদের একটা জীব তার প্রজাতিকে অক্ষুণ্ণ রাখে। কিভাবে? তার সংখ্যা বৃদ্ধি করে। তাহলে জনন জিনিসটা কি? জনন হচ্ছে এমন একটা জৈবিক প্রক্রিয়া যেটার মাধ্যমে কিন্তু কোনো প্রজাতির কোনো জীব তার মতো নিজের মতো যে সত্তা বিশিষ্ট নতুন জীব তৈরি করে তার যে প্রজাতি আছে সেই প্রজাতির নতুন জীবের সংখ্যা বৃদ্ধি করে। এটাই হবে আমাদের তাহলে সংজ্ঞা। তাহলে একটু একটু করে পড়ে নেওয়া যাক। তাহলে প্রথমেই আমরা বলবো যে জনন বা প্রজনন এর কথার অর্থ কি? এর কথার অর্থ হচ্ছে বংশ বিস্তার, ঠিক আছে। আমরা কি করি? বংশ বিস্তার করি জনন বা প্রজননের মাধ্যমে, ঠিক আছে। তো জনন বা প্রজনন মানে হচ্ছে একটা পাবলিক, সেই পাবলিক নতুন কাউকে জন্ম দিল। এই জন্ম দেওয়ার যে পদ্ধতি, নতুন যে আমাদের পদ্ধতি, একটা জেনারেশন থেকে নতুন জেনারেশন তৈরি হলো, এই জেনারেশন তৈরি হওয়ার যে প্রসেস, তাকে আমরা বলছি হচ্ছে জনন। এটা আম গাছ থেকে আম গাছ তৈরি হতে পারে, এটা জাম গাছ থেকে জাম গাছ তৈরি হতে পারে, এটা কেঁচোর জনন হতে পারে, এটা মানুষের জনন হতে পারে, এটা আমাদের কি বাঘের জনন হতে পারে। প্রত্যেকের জনন পদ্ধতি আলাদা, সেই জননের সাইকেলগুলো আলাদা, কিন্তু প্রত্যেকেরই একটা মেন উদ্দেশ্য কি? যে তার মতো কিন্তু নতুন কাউকে তৈরি করা, করে কিন্তু সংখ্যা বৃদ্ধি করা তার প্রজাতির জীবের। এমন কখনো হবে বাঘের বাচ্চা হাতি হয়ে গেল, হাতির বাচ্চা বাঘ হয়ে গেল? হবে না। তার মানে নিজের মতো কিন্তু আমরা সন্তান সন্ততি জন্ম দিই। বোঝা গেল? তাহলে এগুলোই আমরা ধীরে ধীরে কিন্তু আলোচনা করবো। তাহলে আমাকে যদি বলে যে জননের সংজ্ঞা কি, তাহলে আমি কি বলবো? আমি বলবো যে জৈবিক পদ্ধতিতে, জৈবিক পদ্ধতি মানে কি? বায়োলজিক্যাল প্রসেস। জীব, কোনো একটা জীব, দেখো জড় পদার্থ তো করতে পারবে না। তোমার বাড়িতে তুমি একটা কাচের গ্লাসের মধ্যে জল ঢেলে রেখেছো, ওই কাচের গ্লাসটা কি জননের মাধ্যমে আর একটা কাচের গ্লাস তৈরি করে ফেলবে? করবে না। তার মানে কে তৈরি করতে পারে? যার মধ্যে কিন্তু প্রাণ রয়েছে, প্রাণ থাকলে তবেই কিন্তু সে জননটা করতে পারবে। তাহলে কোনো একটা জীব নিজের সত্তা এবং আকৃতি বিশিষ্ট নিজের মতোই কাউকে তৈরি করবে। অপত্য জীব তৈরি করে। অপত্য জীব মানে কি? ধরো এইটা আমাদের কি কোনো একটা নির্দিষ্ট কোষ, এই কোষ থেকে নতুন দুটো কোষ তৈরি হলো, তখন আমি কি বলতাম? আমি বলতাম যে এটা হচ্ছে কি আমাদের জনিত্রী কোষ, এবং এগুলো হচ্ছে আমাদের অপত্য কোষ। একইভাবে এরকম ভাবে ধরো এই একটা জনিত্রী জীব থেকে আমাদের এই দুটো আমাদের কি জীব তৈরি হয়েছে, তাহলে আমি এখন কি বলবো? যে জীবটা জন্ম দিল তাকে বলবো জনিত্রী কোষ বা জনিত্রী জীব বা মাতৃজীব, এবং আমাদের যারা তৈরি হলো তাদেরকে আমি কি বলবো? তাদেরকে বলবো অপত্য জীব। বোঝা গেল? তার মানে যারা তৈরি হয়, যারা জন্ম লাভ করে তাদেরকে কি বলি? অপত্য জীব। যারা জন্ম দেয় তাদেরকে কি বলি? তাদেরকে বলি জনিত্রী জীব। বোঝা গেল আমার কথাটা? ঠিক আছে। তাহলে অপত্য জীব সৃষ্টি করে এবং সংখ্যা বৃদ্ধির দ্বারা, জনন করলে নতুন কেউ তৈরি হবে, তাহলে কি হবে? আমাদের সংখ্যা বৃদ্ধি হবে। নিজস্ব বংশধারাকে অক্ষুণ্ণ রাখে, তাকে আমরা জনন বা রিপ্রোডাকশন বলি। তাহলে সংজ্ঞা আশা করি ক্লিয়ার হয়েছে। এগুলো সব নিজের থেকেই বানিয়ে বানিয়ে লেখা যায়, ঠিক আছে। খুব বেশি হার্ড অ্যান্ড ফাস্ট আমাদের কিন্তু মুখস্থ করার দরকার নেই। আমরা কিন্তু যদি বুঝে পড়ি তাহলে কিন্তু এই সংজ্ঞাগুলো আমি নিজের থেকেই লিখতে পারবো, ঠিক আছে।
আচ্ছা, এবার দেখো আমি এখানে এরপরে একটা টার্ম ইউজ করবো, সেটা হচ্ছে অত্যাবশ্যকীয় শারীরবৃত্তীয় প্রক্রিয়া। তাহলে আমাকে একটা কথা বলো যে জনন কি একটা অত্যাবশ্যকীয় শারীরবৃত্তীয় প্রক্রিয়া? তুমি বলবে যে ওই অত্যাবশ্যকীয় শারীরবৃত্তীয় প্রক্রিয়া জিনিসটা কি? অত্যাবশ্যকীয় মানে যেটা করতেই হবে, শারীরবৃত্তীয় প্রক্রিয়া মানে যেটা আমরা করবো, আমাদের শরীরের ভিতরে হবে। তো ধরো তুমি শ্বাস নেওয়া বন্ধ করে দিতে পারবে? না। যদি তুমি শ্বাস নেওয়া বন্ধ করে দাও, তোমার শরীরের কাজ চলবে না, তাহলে তুমি মারা যাবে। তুমি খাওয়ার পর যে পুষ্টি লাভ করো, সেই পুষ্টি যদি বন্ধ হয়ে যায়, তুমি বেঁচে থাকবে? থাকবে না। তোমার শরীরে যে বর্জ্য পদার্থ তৈরি হচ্ছে, সেটা রেচন পদ্ধতির মাধ্যমে তোমার শরীর থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। ওটা যদি আমি বন্ধ করে দিই কোনোভাবে, তাহলে কি তুমি বাঁচতে পারবে? পারবে না। তার মানে এই জিনিসগুলো কি? এই জিনিসগুলো কিন্তু আমাদের অত্যাবশ্যকীয় শারীরবৃত্তীয় প্রক্রিয়া। তার মানে এই জিনিসগুলো না হলে কিন্তু তুমি বাঁচতে পারবে না। কিন্তু জনন না করলে তুমি বাঁচতে পারবে না। ধরো তোমার কোনো একজন আত্মীয় ডিসাইড করলো যে আমরা আর সন্তান সন্ততি নেবো না, আমরা নিজেরাই খুশি আছি, ঠিক আছে, আবার কে ঝামেলা নেয়, ওই বাদর ফাদর তৈরি হবে, ওই বাদর ফাদর সবসময় জ্বালাবে। তাহলে তখন তারা ভাবলো যে আমরা আর সন্তান সন্ততি নেবো না। তাহলে কি তারা মারা যাবে? না। কি হবে? শুধুমাত্র তার যে বংশধারাটা রয়েছে, সেই বংশধারাটা কিন্তু তাদের মৃত্যুর পর থেমে যাবে। তারপর সেই বংশধারাটাকে কেউ আর এগিয়ে নিয়ে যেতে পারবে না। এরকম ভাবেই আমরা অনেক সময় দেখি যে অনেকে অনেক কিছুতে অনশন করছে। এবার দেখা গেল কোনো কারণে সবাই মিলে ঠিক করলো যে আমরা আর কেউ সন্তান সন্ততি নেবো না, আমরা আর কেউ জনন করবো না। এটা একটা সারা বিশ্ব জুড়ে সকল মানুষরা কিন্তু একটা মানে জননের অনশন করে দিল। তো কেউ আর নতুন করে বংশধারা বাড়িয়ে নিয়ে গেল না, কেউ জনন সম্পন্ন করলো না। তাহলে কি হবে? একটা সময় সব মানুষরা মারা যাবে পৃথিবীর, তারপর পৃথিবীতে আর মানুষই থাকবে না। তাহলে কি আমাদের প্রজাতিটা আর এগোতে পারবে? পারবে না। তার মানে জনন কিন্তু শুধুমাত্র এই কাজটার জন্যই দরকার, যে আমি কিন্তু আমার প্রজাতিকে এগিয়ে নিয়ে চলতে চাইছি। আমরা যদি সবাই জনন করা বন্ধ করে দিই, তাহলে কি হবে? সেই প্রজাতি কিন্তু একসময় পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। তাহলে এই যে সংখ্যা বৃদ্ধি এবং আমাদের বংশধারাটাকে অক্ষুণ্ণ রাখা, তার জন্য কিন্তু আমাদের জননের দরকার। কিন্তু আমাদের বেঁচে থাকার জন্য কি জননের দরকার? না। তাহলে জনন কি একটা অত্যাবশ্যকীয় শারীরবৃত্তীয় প্রক্রিয়া? না। জনন কি একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া? ইয়েস, কারণ এটা তো আমাদের একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া। কিন্তু এটা কি অত্যাবশ্যকীয়? নয়। তাহলে আমি কি বলবো? আমি বলবো পুষ্টি, শ্বসন, রেচন ইত্যাদির মতো জনন অত্যাবশ্যকীয় শারীরবৃত্তীয় প্রক্রিয়া নয়। ঠিক আছে। আবার কোনো জীবের জীবন ধারণ করার জন্য অপরিহার্যও নয়, এমন না যে জীবন ধারণ করার জন্য কিন্তু আমাদের এটা দরকার, ঠিক আছে। কিন্তু প্রজাতির অস্তিত্ব রক্ষার জন্য কিন্তু জনন অপরিহার্য। যদি সবাই ডিসাইড করে জনন করবো না, তাহলে কিন্তু প্রজাতির অস্তিত্ব আর থাকবে না, ঠিক আছে। আচ্ছা, এরপর চলে আসি যে আমাদের ওই লাইনটার উপর, জননের মাধ্যমে জীব নিজ সত্তা এবং আকৃতি বিশিষ্ট অপত্য জীব তৈরি করে। তাহলে অপত্য জীব কি? মাতৃজীবের থেকে যারা তৈরি হচ্ছে বা জনিত্রী জীব থেকে যারা তৈরি হচ্ছে। তাহলে ভাবো এই দুজন কাপেল রয়েছে যারা মানুষ, তাহলে সেই মানুষের যে অপত্য জীব তৈরি হবে, যারা তাদের কি সন্তান সন্ততি হবে, তারা কি তাদের মতো মানুষই হবে নাকি বাঘ ভাল্লুক হয়ে যাবে? নিশ্চয়ই মানুষ হবে। কেন? কারণ প্রত্যেকটা প্রজাতির কিন্তু ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক। এই যে মানুষটা আছে এরও কিন্তু কত আছে? 2n=46। এই যে আমাদের মহিলাটা আছে তারও কিন্তু 2n=46। এই যে আমাদের সুন্দর একটা মেয়ে আছে তারও কি হবে? 2n=46। এই যে আমাদের কিউট একটা ছেলে আছে এরও কি হবে? এরও কিন্তু হবে 2n=46। তাহলে আমাদের প্রত্যেকটা প্রজাতি কিন্তু ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক, এবং প্রত্যেকটা প্রজাতির এই ক্রোমোজোম সংখ্যা যে ধ্রুবক, তাদের যে জিন সজ্জা আছে সেটা কিন্তু আমাদের একটা নির্দিষ্ট সিকোয়েন্সে মেনটেন হবে, এবং তার ফলে কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু আবার মানুষেরই জন্ম দেবে। একইভাবে এই যে দুটো আমাদের কুকুর রয়েছে, এই কুকুরগুলো যখন তাদের জন্ম দেবে, তখন তারা 3টে 4টে 5টা 6টা যাই হোক কতগুলো বাচ্চা দেবে, তারা কিন্তু কুকুরেরই বাচ্চা হবে, তারা কিন্তু মানুষের বাচ্চা হয়ে জন্মাবে না, বা তারা কিন্তু কখনোই বিড়ালের বাচ্চা হয়ে যাবে না। আবার একটা আম গাছ থেকে কিন্তু একটা আম গাছেরই জন্ম হবে, আম গাছ থেকে কিন্তু জাম গাছের জন্ম হবে না। আর না হলে এরকম যদি হতো তাহলে কত ভালোই হতো। আম গাছ কিনে এনে পুঁতলাম, আম গাছ থেকে চন্দন গাছ হলো, চন্দন গাছ থেকে এবার চন্দন কাঠ বেচে আমরা বড় লোক হয়ে গেলাম, ঠিক আছে। যদি এরকম হতো তাহলে কত ভালোই না হতো। তো এরকম করা যাবে না, ঠিক আছে। তো চলো, এটা আমাদের ব্যাড লাক। তারপর হচ্ছে জননের তাহলে প্রয়োজনীয়তা বা গুরুত্ব কি, এটা আমাদের পরীক্ষায় আসে। এটা কততে আসতে পারে? এটা আমাদের 2 বা 3 মার্কসে কিন্তু আসতে পারে, ঠিক আছে। তো পরীক্ষায় আমাদেরকে লিখতে হবে, তো ওই জিনিসগুলো গুছিয়ে লিখবো। প্রথম কথা কি বলছে? আমাদের অস্তিত্ব বজায় রাখা। তো আমি যেটা বললাম এতক্ষণ, জীবজগৎ জনন পদ্ধতির দ্বারা বংশধর উৎপত্তির মাধ্যমেই কিন্তু নিজেদের অস্তিত্ব বজায় রাখে। বংশধর মানে কি? তোমার যে ছেলে হবে সে কি হবে? তোমার বংশধর। তুমি তোমার বাবার বংশধর। এরকম ভাবে একের পর এক কি হবে? প্রত্যেকের বংশকে এগিয়ে নিয়ে চলছে, এবং তাদেরকে আমরা কি বলি? একে অপরের বংশধর বলে থাকি, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা কি বলছি? সংখ্যা বৃদ্ধি। তো স্বাভাবিক জিনিস, জননের মাধ্যমে কি হয়? জীব নিজ প্রজাতির সংখ্যা বৃদ্ধি করে, কারণ নতুন নতুন জীবের আবির্ভাব ঘটবে, ঠিক আছে। নতুন জীবের আবির্ভাব ঘটার যে বলার দিক, মানে ওটা তাহলে মনে হচ্ছে নতুন প্রজাতির হয়ে যেতে পারে, নতুন কি জীব তৈরি হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর কি বলছে? ধারাবাহিকতা বজায় রাখা। জননের মাধ্যমে কি হবে? জীব তার বংশানুক্রমিক ধারাকে বাঁচিয়ে রাখে, যেটা এতক্ষণ বলছিলাম। তারপরে একটা মেইন ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা কিন্তু তোমরা সবসময় লিখবে, সেটা হচ্ছে আমাদের মৃত্যুজনিত সংখ্যা হ্রাসের একটা আমাদের কি সামাল দেওয়া। দেখো আমাদের প্রত্যেকটা সময়ে, ধরো 1 ঘন্টায় বা 1 মিনিটে আমি যদি দেখি, তাহলে পৃথিবীর যে কোনো কর্নারে, যে কোনো জায়গায় কোথাও না কেউ না কেউ মারা যাচ্ছে।
তার মানে আমি বলতে পারি যে এখানে একটা মৃত্যু হার রয়েছে। তাহলে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে নিশ্চয়ই কিছু সংখ্যক মানুষ মারা যাচ্ছে, সেই সংখ্যাটাকে আমি বলতে পারি একটা মৃত্যু হার। তাহলে মৃত্যু হারের থেকে আমি কি পাই, যে কতজন কিন্তু আমাদের সংখ্যা কমে যাচ্ছে প্রজাতিতে। তাহলে আমি বলতে পারি যে এর ফলে কিন্তু কি হয়, এর ফলে আমাদের সংখ্যাটা কমে যায়, তাই তো। ধরো অনেকে মারা যাচ্ছে, তাতে কি হচ্ছে, পুরো প্রজাতি থেকে সেই সকল জীবের সংখ্যাটা কমে যাচ্ছে। তাহলে সেই প্রজাতিটা বাঁচবে কি করে, নিশ্চয়ই তাহলে কাউকে জন্মও লাভ করতে হবে। তাহলে আমি বলতে পারি যে এরই অপোজিটে থাকবে হচ্ছে আমাদের জন্মহার। তার মানে যেরকম প্রতি ঘন্টায় বা প্রতি মিনিটে বা প্রতি সেকেন্ডে পৃথিবীর কোথাও না কোথাও কেউ না কেউ মারা যাচ্ছে, তেমনি কোথাও না কোথাও কেউ না কেউ জন্মও লাভ করছে। তাহলে সেটা কি হবে, সেটা হবে জন্মহার। তাহলে জন্মালে কি হবে, জন্মালে হবে হচ্ছে আমাদের সংখ্যা বৃদ্ধি। তাহলে ধরো মৃত্যু কারুর হচ্ছে না, ঠিক আছে। ওই একটা গল্প পড়েছিলে না তোমরা, আমি জানি না তোমাদের সিলেবাসে যদি চেঞ্জ হয়ে থাকে, বাট আমাদের সময় একটা গল্প ছিল যে কোনো একটা বিজ্ঞানী এরকম কোনো একটা ওষুধ বের করে ফেলেছিল যেটা খেয়ে কেউ মারা যাচ্ছিল না, তারপর তারা খুব ডিপ্রেসড হয়ে গেছিল, তারপর সে সুইসাইড করার চেষ্টা করছিল, তাও মরছিল না, ঠিক আছে। তো এরকম যদি কখনো যদি হতে পারতো, ঠিক আছে, মেটাফরিক্যালি, তাহলে তখন কি হতো, কেউ মারা যাচ্ছে না, অথচ জন্ম তো হয়ে যাবে, তখন জনন করলে জন্ম হবে। তাহলে কি হবে, একসময় এত বেশি পপুলেশন হয়ে যাবে যে পৃথিবীতে আর থাকারই জায়গা হবে না। তার মানে নিশ্চয়ই মৃত্যুরও প্রয়োজন আছে। আবার মৃত্যু হতে থাকলে কি হবে, প্রত্যেকের সংখ্যা কমে যাবে, তাহলে ওই প্রজাতি তো এক সময় এক্সটিংক্ট হয়ে যাবে। তাহলে আমার কি দরকার, জন্মও কিন্তু হওয়ার দরকার। তাহলে মৃত্যু হারে যেরকম সংখ্যা কমবে একটা প্রজাতির জীবের, তেমনি ভাবে জন্মহারের দ্বারা কি হবে, সেই সংখ্যাটা কিন্তু আবার বৃদ্ধি পাবে। তাহলে এদের মধ্যে নিশ্চয়ই একটা কি ব্যালেন্স থাকা দরকার। তাহলে এদের মধ্যে কিন্তু আমাদের একটা ব্যালেন্স থাকা দরকার। তাই কিন্তু আমাদের কি হবে, এখানে জননের কিন্তু একটা গুরুত্ব রয়েছে আমাদের জীবজগতে ভারসাম্য রক্ষা করতে। বোঝা গেল। তাহলে জননের ফলে জীবের মৃত্যুজনিত সংখ্যা হ্রাস পূরণ করার জন্য জনন আর কি এটা করে, ফলে পৃথিবীতে জীবজগতের কিন্তু একটা ভারসাম্য বজায় থাকে। বোঝা গেল আমার কথাটা। তাহলে এইটুকু আমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার চলে আসি হচ্ছে আমাদের জননের পদ্ধতি, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের জননের পদ্ধতি। তো দেখো জনন ক প্রকারের। দেখো আমি যদি একদম প্রাইমারি লেভেলে বেসিক দিক থেকে বলি, তাহলে আমরা জননকে দুই ভাগে ভাগ করব। কি কি, একটা আমি ভাগ করব হচ্ছে আমাদের যৌন জনন। একটা কি ভাগ করব, যৌন জনন। যৌন জনন মানে কি, সেক্সুয়াল রিপ্রোডাকশন। কি বলবো, সেক্সুয়াল রিপ্রোডাকশন। আর একটা কি বলবো, আর একটা বলবো আমাদের অযৌন জনন। আর একটা কি বলবো, আর একটা বলবো অযৌন জনন। তাকে আমি কি বলবো, এ সেক্সুয়াল রিপ্রোডাকশন। তাকে আমি বলবো এ সেক্সুয়াল রিপ্রোডাকশন। এবার এই দুজনের মধ্যে মেন পার্থক্যটা কি, দেখো মেন পার্থক্য হচ্ছে এই যে যৌন জনন আছে, তাতে ধরো একটা আমাদের ছেলে লাগবে, একটা আমাদের মেয়ে লাগবে। তাহলে কজনকে লাগলো, দুজনকে কিন্তু লাগলো, ঠিক আছে। এই যে আমাদের পুরুষ রয়েছে, এই পুরুষের থেকে কি আসবে, একটা স্পার্ম আসবে। এবং এই যে আমাদের স্ত্রী আছে, তার থেকে কি আসবে, একটা ওভা আসবে। এই যে আমাদের স্পার্মটা আছে, সেই স্পার্মটা হবে আমাদের হ্যাপ্লয়েড। এই যে আমাদের ওভা, ওভা আমরা বহু বচনে বলি, আর ওভাম বলি যখন এক বচনে বলছি। তো এই একটা ওভাম আছে, সেটা হচ্ছে আমাদের কি হ্যাপ্লয়েড। এই দুটো তাহলে পরস্পর মিলিত হবে। মিলিত হওয়ার প্রকৃতি কি, নিষেক বা আমাদের ফার্টিলাইজেশন। তাহলে এই একটা শুক্রাণু, এই একটা ডিম্বাণু মিলিত হলো, তৈরি হলো একটা সিঙ্গেল সেল, যাকে আমরা কি বলবো, আমাদের জাইগোট। যেটা হবে কি, এন আর এন যুক্ত হলে 2n। তাহলে এটা কি হয়ে গেল, ডিপ্লয়েড। এই যে আমাদের জাইগোটটা আছে, এখান থেকে কিন্তু তৈরি হবে পরবর্তীকালে আমাদের ভ্রূণ। ভ্রূণ থেকে আমাদের ফিটাস, ফিটাস থেকে আরো পরিণত হয় আমাদের কি হবে, পুরো পরিণত যে দেহটা আছে, সেই দেহটা তৈরি হবে, ঠিক আছে। আমি এক্সপ্লেন করবো একদম শেষে। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে আমাদের জিনিসটা, যেখানে আমাদের কি দু রকমের আমাদের কিন্তু জনিত্রী জীব দরকার, সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো আমাদের যৌন জনন। তার মানে যৌন জননের মেন পয়েন্ট কি, যে এখানে কিন্তু আমাদের দুটো জনিত্রী জীব দরকার। তারা দু রকমের আমাদের কি দেবে, গ্যামেট দেবে। গ্যামেট মানে কি, জনন কোষ। এখানে কি দরকার, এখানে দরকার হচ্ছে আমাদের গ্যামেট। এখানে কি দরকার, এখানে দরকার আমাদের গ্যামেট। গ্যামেটের বাংলাই হচ্ছে কি, জনন কোষ। পুং গ্যামেটের মানে কি, পুং গ্যামেট মানে হচ্ছে আমাদের মেল গ্যামেট, যেটা হচ্ছে কি আমাদের শুক্রাণু। এবং স্ত্রী গ্যামেট মানে কি, স্ত্রী গ্যামেট মানে হচ্ছে আমাদের ডিম্বাণু, ঠিক আছে। আচ্ছা, কিন্তু আমি যদি অযৌন জননের কথা বলি, তাহলে এখানে কিন্তু কোনো গ্যামেটের কনসেপ্ট নেই। তাহলে আমি যদি গ্যামেটের কথা বলি, গ্যামেট বলে কিন্তু এখানে কিছু নেই। এখানে বরং কি হবে, একটাই নির্দিষ্ট জীব থাকবে। একটা জীব থাকবে, সেখান থেকে আমাদের দুটো জীব তৈরি হতে পারে, বহু জীব তৈরি হতে পারে। তো আমি বলে দিচ্ছি, একাধিক জীব তৈরি হবে। কি হবে, আমাদের একাধিক জীব তৈরি হবে। বোঝা গেল। তাহলে আমাদের কোনো কিন্তু গ্যামেটের প্রয়োজন নেই যখন আমি অযৌন জনন সম্পন্ন করব। মানে আমি করতে পারবো না, কিছু নিম্ন শ্রেণীর প্রাণীরা করতে পারবে বা উদ্ভিদরা করতে পারবে। তো তাদের ক্ষেত্রে কি হবে, কোনো গ্যামেট দরকার পড়বে না। তাদের কি হবে, একটাই জীব থেকে কিন্তু একাধিক জীব তৈরি হতে পারবে। কিন্তু যখন যৌন জননের কথায় আসবো, তখন যৌন জননের ক্ষেত্রে কিন্তু যে কোনো প্রাণীর ক্ষেত্রে বা উদ্ভিদের, যখন সপুষ্পক উদ্ভিদের যৌন জনন করবো, তখন দেখবো যে আমাদের দু রকমের গ্যামেট কিন্তু দরকার, ঠিক আছে। জীব যে দুটো হতে পারে তার একদম সবসময় একদম হার্ড অ্যান্ড কোর আমাদের রুলস নেই, কিন্তু দুটো কিন্তু আমাদের গ্যামেট দরকার, দুটো আমাদের বিপরীত ধর্মী জনন কোষ দরকার। এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। এইবার আমরা যদি তোমরা যদি আমাকে জিজ্ঞাসা করো যে জনন তাহলে আমরা কয় ভাগে পড়বো, ঠিক আছে,
তাহলে আমি সিম্পল অ্যান্সার দেবো যে আমরা মোট 4 রকমের জনন পড়বো এই ক্ষেত্রে। ঠিক আছে, দেখো আমরা অযৌন জনন এবং যৌন জননে তো ভাগ করতেই পারি জননকে, তার সাথে আমরা আরেকটা সেপারেট ক্লাসিফিকেশন বানাতে পারি, সেটা হচ্ছে আমাদের অঙ্গজ জনন। কেন অঙ্গজ জননকে আমি আলাদা করলাম? কারণ এই যে আমি রিপ্রোডাকশনের টাইপসগুলো পড়বো, এগুলো কিছু স্পেশাল ট্যাকটিক্স যেগুলো কিন্তু শুধুমাত্র আমাদের উদ্ভিদের জন্য ভ্যালিড হবে। ঠিক আছে, তাই আমি এটার জন্য একটা সেপারেট ব্রাঞ্চ কিন্তু তৈরি করলাম, এবং এর সাথে আমরা আরেকটা স্পেশাল টাইপের জনন পড়বো, যেটা হবে আমাদের অপুংজনী। এই অপুংজনী পদ্ধতিতে কোন কোন প্রাণী বা আমাদের জিজ্ঞাসা করবে যে জীব আমাদের জনন সম্পন্ন করে, তো সেটাও কিন্তু তখন আমাদেরকে উত্তর দিতে হবে। ঠিক আছে, তো তাই জন্য আমি এটা পড়িয়ে দেবো। 2-3 মিনিটের টপিক, খুব ডিটেলস আমরা পড়বো না কারণ আমাদের সিলেবাসে নেই, কিন্তু হ্যাঁ অল্প কিন্তু আমি পড়িয়ে দেবো। তো এবার চলে আসি আমরা এক এক করে আমাদের ডিটেলসে। আমাদের মেন যে দুটো জনন রয়েছে, যদিও সত্যি বলতে আমাদের সিলেবাসে মেন যে জননটা আছে সেটা হচ্ছে আমাদের অযৌন জনন এবং আমাদের অঙ্গজ জনন। যৌন জনন থেকে কিন্তু আমাদের সেরকম কোনো ইম্পর্টেন্ট জিনিস আসবে না, আমি জাস্ট যে জিনিসগুলো পড়িয়ে দেবো সেই জিনিসগুলো পড়লে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। ঠিক আছে, কিন্তু আমাদের জন্য যৌন জনন যেটা ইম্পর্টেন্ট সেটা কিসে হবে? সেটা হবে আমাদের সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, যেটা আমাদের এর পরের চ্যাপ্টার। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আমাদের অযৌন জনন। তো দেখো অযৌন জননের আমি কি সংজ্ঞা দেবো তাহলে? আমি বলছি যে জনন প্রক্রিয়ায় গ্যামেট উৎপাদন ছাড়াই, গ্যামেট উৎপাদন দরকার পড়বে না, আমি আগেই বলেছি, জনিত্রী জীবের দেহকোষ বিভাজিত হয়ে অথবা রেণু তৈরির মাধ্যমে অপত্যজীব সৃষ্টি করে, তাকে আমরা কি বলি? অযৌন জনন বলি। এই দেহকোষটা কিভাবে বিভাজিত হয় বা রেণু জিনিসটাই কি, এটা আমরা একটু পরে ভালো করে বুঝতে পারবো। আপাতত এটুকু বোঝো যে এটা একটা এমন জনন পদ্ধতি, যে জনন পদ্ধতিতে একটা যে আমাদের জনন মাতৃকোষ রয়েছে, সেই মাতৃকোষ থেকে অপত্যকোষ তৈরি হতে কোনো গ্যামেটের কিন্তু প্রয়োজন হয় না। বোঝা গেল? এটা হচ্ছে আমাদের মেন বেসিস। ঠিক আছে, আচ্ছা, অযৌন জনন পদ্ধতিতে একটি জীব থেকে অসংখ্য অপত্যজীব সৃষ্টি হতে পারে, দেখবো আমরা একটু পরে এক্সাম্পল মাল্টিপল ডিভিশনের। তারপর আমরা কি বলছি যে এই প্রকার জননে গ্যামেট উৎপাদন কিন্তু হয় না। সত্য মিথ্যা আমাদের দিতে পারে এরকম স্টেটমেন্টের উপরে। এবার যদি উদাহরণ দিতে বলে, তো জেনারেলি অযৌন জনন সাধারণত আমাদের এককোষী জীব, নিম্ন স্তরের কিছু উদ্ভিদ এবং কিছু প্রাণী, নিম্নস্তরীয় প্রাণী এবং কিছু উদ্ভিদে কিন্তু দেখতে পাওয়া যায়। ঠিক আছে, অ্যামিবার অযৌন জনন যেরকম আমাদের দ্বিবিভাজন, প্লাজমোডিয়ামের অযৌন জনন যেরকম আমাদের বহু বিভাজন, মিউকর, মস, ফার্ন ইত্যাদির যেরকম রেণুর সাহায্যে কিন্তু অযৌন জনন সম্পন্ন হয়। তো এগুলো এক এক করে আমরা ডেপথে কিন্তু এবার ডিসকাস করব। ঠিক আছে, আচ্ছা, এবার তাহলে চলে আসি যে আমাদের কি ভাগগুলো কি কি রয়েছে। দেখো আমাদেরকে যদি বলে বিভিন্ন প্রকার অযৌন জনন পদ্ধতির কথা বলতে, তাহলে আমরা মোট 5 রকম পদ্ধতির কথা পড়বো। কত রকম পড়বো বললাম? আমি মোট বললাম 5 রকম পদ্ধতি পড়বো। ঠিক আছে, কি কি এক এক করে দেখে নেওয়া যাক। প্রথম আমরা যে পদ্ধতিটা পড়বো সেটা হবে আমাদের বিভাজন। কি পড়বো? বিভাজন। বিভাজনকে আমরা ইংরেজিতে কি বলি? তাকে আমরা ইংরেজিতে বলি ফিউশন। দ্বিতীয় আমরা যেটা পড়বো সেটা হবে আমাদের কোরকোদ্গম। কি হবে? দ্বিতীয় যেটা হবে সেটা হবে আমাদের কোরকোদ্গম, যাকে ইংরেজিতে আমরা বলি হচ্ছে আমাদের বার্ডিং। তৃতীয় যেটা হবে সেটা হবে আমাদের খণ্ডী ভবন। কি হবে আমাদের? খণ্ডী ভবন, যাকে আমরা বলবো কি? ফ্র্যাগমেন্টেশন। কি বলবো? তাকে আমরা বলবো ফ্র্যাগমেন্টেশন। চতুর্থ যেটা হবে সেটা হবে আমাদের পুনরুৎপাদন। কি বলবো? পুনরুৎপাদন। একে আমরা কি বলবো? একে বলবো হচ্ছে রিজেনারেশন। কি বলবো? একে বলবো রিজেনারেশন। এবং ফাইনালি আমরা পড়বো হচ্ছে আমাদের রেণু উৎপাদন, যেখান থেকে কিন্তু আমাদের এমসিকিউ ভরে ভরে আসতে পারে। সেটা কি? সেটা হচ্ছে আমাদের রেণু উৎপাদন বা স্পোর ফর্মেশন। সেটা কি? সেটা হচ্ছে আমাদের রেণু উৎপাদন বা স্পোর ফর্মেশন। আবার এই যে বিভাজনটা আছে, বিভাজন আমরা দু রকম পড়বো। ঠিক আছে, আমাদের দু রকম রয়েছে। একটা হচ্ছে কি? একটা হচ্ছে আমাদের দ্বিবিভাজন। একটা কি? একটা হচ্ছে আমাদের দ্বিবিভাজন। একটা কি? একটা হচ্ছে আমাদের বহু বিভাজন। দ্বিবিভাজনকে আমরা কি বলবো? একে বলবো বাইনারি ফিশন। এবং বহু বিভাজনকে আমরা কি বলবো? মাল্টিপল ফিশন। এদের কি করে এই পদ্ধতিগুলো হচ্ছে, কিভাবে এরা জনন সম্পন্ন করে এবং তাদের এক্সাম্পল কি, সেগুলো আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। ঠিক আছে, তো এক এক করে এগুলোতে প্রসিড করা যাক। তো সবার প্রথমে কি আসবো? সবার প্রথমে আমরা বিভাজনের কথায় চলে আসবো। এবার বিভাজন জিনিসটা কি? দেখো বেসিক্যালি আমি যদি বলি যে আমি একটা অ্যামিবা নিয়েছি, হাতে এঁকে বোঝাই তাহলে মনে হয় বেশি বেটার বুঝতে সুবিধা হবে। তো প্রথমে আমি হাতে এঁকে বোঝাই। দেখো আমি বলছি যে আমি একটা কি করছি? অ্যামিবা নিচ্ছি। ঠিক আছে, তো এই ধরে নাও আমাদের কি একটা অ্যামিবা। ঠিক আছে, অ্যামিবা চলে কিসের সাহায্যে? ক্ষণপদের সাহায্যে চলে। তো অ্যামিবার ভিতরেও ধরে নাও তার জেনেটিক ম্যাটেরিয়াল যেটা আছে বা তার নিউক্লিয়াস যেটা রয়েছে আমাদের এটা। ঠিক আছে, তাহলে আমি কি বলছি? আমি বলছি যে এই ক্ষেত্রে আমাদের এটা কি? এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। এটা কি? এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে আমাদের জেনেটিক ম্যাটেরিয়াল থাকে এবং বাইরে কি? বাইরে হচ্ছে তার সাইটোপ্লাজম। বাইরে কি আছে? বাইরে আছে তার সাইটোপ্লাজম। এবার এটা কি? এটা হচ্ছে আমাদের একটা জনিত্রী জীব। এটা কি? এটা একটা জনিত্রী জীব। জনিত্রী জীব বলছি মানে কি? এর থেকে নিশ্চয়ই এর মতো আমাদের কোষ তৈরি, এই সরি মানে জীব তৈরি হবে। ঠিক আছে, কি করে হবে তাহলে? দেখো বেসিক্যালি এই যে আমাদের নিউক্লিয়াসটা রয়েছে, যদি এটাকে দুই ভাগে ভাগ করতে হয় তাহলে আগে নিউক্লিয়াসটা আমাকে ডুপ্লিকেশন করতে হবে। তার মানে এর যে জেনেটিক ম্যাটেরিয়ালটা আছে সেটা নিশ্চয়ই আগে ডুপ্লিকেট হবে। তো তাহলে আমি এর যে জেনেটিক ম্যাটেরিয়ালটা আছে সেই জেনেটিক ম্যাটেরিয়ালটাকে ডুপ্লিকেট করে দিই। তো এই আমি জেনেটিক ম্যাটেরিয়ালটাকে ডুপ্লিকেট করে দিয়েছি।
ঠিক আছে, এইবার কি করতে হবে, এই যে জেনেটিক ম্যাটেরিয়ালটা আছে, যে নিউক্লিয়াসটা রয়েছে, সেই নিউক্লিয়াসটা তাহলে আগে আমাকে ভাগ করতে হবে, কারণ আগে যদি সাইটোপ্লাজম হয়ে যায় তাহলে তো নিউক্লিয়াস ভাগ হবে না, তখন তো নিউক্লিয়াসের অসম বিভাজন হয়ে যেতে পারে। তাহলে আমি কি করবো, আগে নিউক্লিয়াসটাকে ভাগ করে নেবো। তাহলে আমি কি বলবো, যে আমি নিউক্লিয়াসটার ভাগ করে নিই। তাহলে এই নিউক্লিয়াসটার আমি দুই ভাগে ভাগ করে নিলাম, এদিকে একটা ভাগ চলে গেল, এদিকে একটা ভাগ চলে গেল। তাহলে এই যে আমাদের স্টেজটা আসলো, এই স্টেজটাকে আমি কি বলবো, এই স্টেজটাকে আমি বলবো যে ক্যারিওকাইনেসিস হয়ে গেল। তাহলে এখান থেকে এখানে আসতে কি হলো, এখান থেকে এখানে আসতে আমাদের ক্যারিওকাইনেসিস হলো। ক্যারিওকাইনেসিস কেন, ক্যারিও মানে হচ্ছে নিউক্লিয়াস, কাইনেসিস মানে হচ্ছে বিভাজন। তাহলে এই নিউক্লিয়াসটা বিভাজন হয়ে গেল, তাই বললাম ক্যারিওকাইনেসিস। এরপর কি হবে, এরপর কিছুই না, এরপর আমাদের কি হতে হবে, এরপর আমাদের সাইটোপ্লাজম বিভাজন হবে। তাহলে এই মাঝ বরাবর কি হবে, আমাদের সাইটোপ্লাজমটা বিভাজিত হয়ে গেল। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের একটা অংশ, তার মধ্যে নিউক্লিয়াস, এই হয়ে গেল আমাদের আরেকটা অংশ, তার মধ্যে নিউক্লিয়াস। তার মানে ভালো করে ভেবে দেখো, এখন আমাদের কাছে কিন্তু দুটো অপত্য চলে এসেছে, দেখো এই একটা অপত্য এবং এই একটা অপত্য। তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের অপত্য জীব। এখানে বলো তো অপত্য জীব সংখ্যা কতগুলো, দেখো এখানে কিন্তু আমাদের দুটো অপত্য জীব সংখ্যা আছে, তাই তো, দুটো অপত্য জীব তৈরি হয়েছে, কতগুলো থেকে, একটা জনিত্রী জীব থেকে। তাহলে যখন একটা জনিত্রী জীব থেকে বিভাজনের মাধ্যমে আমাদের দুটো অপত্য জীব তৈরি হবে, তখন আমি সেই পদ্ধতির নাম কি দেবো, তখন আমি তার নাম দেবো হচ্ছে দ্বিবিভাজন। তখন তার নাম কি দেবো, দেবো দ্বিবিভাজন। আচ্ছা, এই পদ্ধতিকে আমি বললাম ক্যারিওকাইনেসিস। আর এই যে সাইটোপ্লাজম বিভাজন হলো, তার নাম কি দেবো, তার নাম দেবো তাহলে আমাদের সাইটোকাইনেসিস। তাহলে এই পদ্ধতিটার নাম কি দেবো, এই পদ্ধতিটার নাম দেবো হচ্ছে আমাদের সাইটোকাইনেসিস। তাহলে আমাদের যে দ্বিবিভাজন আছে তার মধ্যে কি কি স্টেপ ইনভলভ থাকবে, প্রথম থাকবে আমাদের কি ক্যারিওকাইনেসিস, দ্বিতীয় স্টেপ থাকবে হচ্ছে আমাদের সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস হওয়ার আগে অবভিয়াসলি আমাদের যে জেনেটিক ম্যাটেরিয়ালটা আছে সেটাকে ডুপ্লিকেট করতে হবে, তাহলে সেটা কিন্তু আমাদের দ্বিতীয়কীকরণ হয়ে যাবে। ঠিক আছে, আমার কথা ক্লিয়ার হলো? তাহলে এটাই কি, এটাই হচ্ছে আমাদের আমাদের কি দ্বিবিভাজন, যেটা আমাদের কিন্তু এখানে দেখানো হয়েছে। এই বাইরে কি আছে, বাইরে রয়েছে কি, বাইরে রয়েছে আমাদের, বাইরে রয়েছে আমাদের সাইটোপ্লাজম। কালারটা চেঞ্জ করে নিই, তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের সাইটোপ্লাজম, তাই তো। আর ভিতরে কি আছে, ভিতরে আছে আমাদের কি নিউক্লিয়াস। তাহলে এটা কি আছে, এটা হচ্ছে নিউক্লিয়াস। প্রথমে কি হবে, প্রথমে দেখো ইলংগেশন অফ নিউক্লিয়াস, তার মানে নিউক্লিয়াসটা আমাদের কি বড় হবে। তাহলে এই যে নিউক্লিয়াস, যার যার ভিতরে তার কি জেনেটিক ম্যাটেরিয়াল রয়েছে, এটা কিন্তু আমাদের এরকম বড় হয়ে গেল, ইলংগেশন হয়ে গেল, মানে তার ডুপ্লিকেশন হয়ে গেছে এক কথায়। ঠিক আছে, এইবার এই যে নিউক্লিয়াসটা আছে, সেই নিউক্লিয়াসটা আমাদের ডিভাইড করে যাবে। তাহলে এখানে কি হলো, আমাদের নিউক্লিয়াসটা প্রথমে ডিভাইড হলো। তাহলে নিউক্লিয়াস ডিভাইড হলো মানে কি, এখানে হলো আমাদের ক্যারিওকাইনেসিস। তাহলে এইটা কি, এটা হলো আমাদের ক্যারিওকাইনেসিস। এরপর কি হবে, এই মাঝ বরাবর আমাদের সাইটোকাইনেসিস ডিভাইড হয়ে যাবে। তাহলে সাইটোকাইনেসিস ডিভাইড হলে তাকে আমি কি বলবো, তাকে বলবো আমি সাইটোকাইনেসিস। তাহলে সাইটোকাইনেসিস হয়ে গেল, তাহলে দুটো কিন্তু আমাদের কোষ আলাদা আলাদা তৈরি হয়ে গেল। তাহলে দেখো এর থেকেই কিন্তু আমাদের দুটো কপি তৈরি হয়ে গেল। তাহলে দেখো এর ভিতরে যে মাল মশলা ছিল, ওই মাল মশলাটাই কিন্তু এই যে নতুন দুটো যে জীব তৈরি হলো, দুটো ডটার সেল তৈরি হলো, বা দুটো কি আমাদের নতুন কোষ তৈরি হলো, এককোষী জীব তো, তাহলে এর যা কোষ সেটাই তার জীব। তাহলে এই যে নতুন দুটো জীব তৈরি হলো, বা তাদের যে এককোষী কোষ, এই কোষের মধ্যে যা মাল মশলা আছে সেটা তো এর থেকেই আসলো সমস্তটা। তার মানে এটা কিন্তু একটা ক্লোন তৈরি হলো। ক্লোন মানে কি, ক্লোন মানে মানে হচ্ছে কপি। তার মানে এখানে যা ছিল সেটাকেই আমি অর্ধেক অর্ধেক করে দু জায়গায় ভাগ করে দিলাম, তাহলে এখান থেকে এখানে কিন্তু দুটো জেরক্স কপি তৈরি হয়ে গেল। তাই বলি যে এখানে ক্লোনিং হয়ে গেল, অর্থাৎ কপি হয়ে গেল জিনিসটা। বোঝা গেল আমার কথাটা? তাহলে আমাদের এই অযৌন জনন পদ্ধতিতে যে জিনিসটা তৈরি হচ্ছে, সেই জীবটাকে আমি কি বলবো, একটা ক্লোন জীব বলবো। ঠিক আছে, আচ্ছা, এর সাথে যদি আমি এখন কি বলি, এর সাথে আমি যদি প্লাজমোডিয়ামের বহু বিভাজন বোঝাতে চাই, দেখো প্লাজমোডিয়ামের বহু বিভাজন দুই জায়গাতে হতে পারে। এক তো হতে পারে মশার ক্ষেত্রে। প্লাজমোডিয়াম কি, আমরা ছোটবেলায় পড়েছিলাম যে অ্যানোফিলিস মশার থেকে আমাদের কি প্লাজমোডিয়াম আমাদের শরীরে আসে, যেটা কি এমন একটা অণুজীব যার জন্য কি হয়, আমাদের ম্যালেরিয়া রোগ হয়, তাই তো। তাহলে এই যে অণুজীবটা আছে সেটা মশার থ্রু আমাদের শরীরে আসছে, আবার আমাদের থ্রু মশার কাছে চলে যেতে পারে। ঠিক আছে, তাহলে এই যে প্রসেসটা হচ্ছে, এই প্লাজমোডিয়ামটা কিন্তু বহু বিভাজনের মাধ্যমে নিজের বংশ বিস্তার করে। সেটা দু জায়গায় হতে পারে, এক তো মশার পাকস্থলিতে হতে পারে, অথবা আমাদের শরীরে আসার পর আমাদের যে লিভার সেল রয়েছে, অথবা আমাদের যে রক্তের আরবিসি রয়েছে সেখানে গিয়ে কিন্তু হতে পারে। তো আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে আমাদের রক্তে আরবিসির কথা, বা আমাদের লিভার সেলে এসে যেটা হয় সেটা, অর্থাৎ আমাদের শরীরে আসার পর প্লাজমোডিয়ামের যে বহু বিভাজন হচ্ছে সেটার কথা পড়ছি। সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো সাইজোগনি। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো সাইজোগনি। ঠিক আছে, তাহলে এই প্রসেসটা আমরা কি করছি, এই প্রসেসটা আমরা বলছি সাইজোগনি। ঠিক আছে, এই ক্ষেত্রে কি হয়, একটা আমাদের যে প্লাজমোডিয়াম অণুজীবটা আছে সেটা মশার মাধ্যমে, মশা যখন আমাদেরকে এসে কামড়ালো, ধরো একটা আমাদের এই প্লাজমোডিয়াম আক্রান্ত মশা, অ্যানোফিলিস মশা, সে এসে আমাদেরকে কামড়ালো, তাহলে কি হবে, সে যখন আমাদেরকে কামড়াতে যাচ্ছে তাহলে তার থেকে লালা বেরোচ্ছে এবং আমাদের রক্তে মিশে যাচ্ছে, কারণ মশা তো আমাদের রক্ত খেতে আসে। তাহলে ওই রক্ত খাওয়ার সময় কি হবে, তার লালাটা আমাদের রক্তের মধ্যে পড়ে যাবে। তাহলে ওই লালার থেকে কি হবে, মশাটার মধ্যে যদি প্লাজমোডিয়াম আমাদের জিনিসটা থাকে, তাহলে সেই প্লাজমোডিয়াম অণুজীবটা কি হবে, আমাদের রক্তের মধ্যে চলে আসবে। এবার যে রক্তের মধ্যে চলে আসলো, তখন সে কি করবে, তার পোষক কোষ খুঁজবে। ও কোথায় চলে আসবে, আমাদের লিভার সেলের কাছে চলে আসবে, বা আমাদের আরবিসির কাছে চলে যাবে। এবার ওই পোষক কোষ থেকে কি করবে, ও পুষ্টি সংগ্রহ করবে। পুষ্টি সংগ্রহ করলে কি হয়, সে কিন্তু একটু পরিণত হয়ে যায়, সে কিন্তু একটু বড় হয়ে যায়, সে একটু গোলাকার হয়ে যায়।
এই দশাটাকে তখন আমরা বলি সাইজন্ট দশা। তো তখন কি হয়, সে সাইজন্টে পরিণত হয়ে যায়। তো বুঝলাম যে আমাদের কি হয়, প্লাজমোডিয়াম যখন আমাদের কাছে আসছে তখন আমাদের শরীরে প্রবেশ করার পর সে কিন্তু পুষ্টি সংগ্রহ করার পর একটু গোলাকার হয়ে যাচ্ছে, সে কিন্তু একটু পরিণত হচ্ছে, একটু বড় হচ্ছে, তখন তাকে আমরা কি বলি, তখন তাকে বলি যে সে কিন্তু সাইজন্টে পরিণত হয়ে গেছে। এই দশাটাকে আমরা কি বলবো, সাইজন্ট দশা। এই সাইজন্টের মধ্যে দেখো একটা নিউক্লিয়াস রয়েছে, এটা কি, এটা একটা নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটা আমাদের ডিভাইড করা চালু করে দেয়, র্যান্ডামলি বহুত আমাদের নিউক্লিয়াস তৈরি করে ফেলবে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই নিউক্লিয়াসটা অনেকগুলো কিন্তু অপত্য নিউক্লিয়াস তৈরি করে ফেলবে। এবার এই অপত্য নিউক্লিয়াসের কি হবে, এই ধরো একটা নিউক্লিয়াস, তার আশেপাশে কি হবে, সাইটোপ্লাজম চলে আসবে। তাহলে এরকম ভাবে কিন্তু প্রত্যেকটার আশেপাশে আমাদের সাইটোপ্লাজম চলে এসে কি করবে, অনেকগুলো কিন্তু আমাদের অপত্য কোষ তৈরি করে ফেলবে। এই যে অপত্য আমাদের প্লাজমোডিয়ামের কোষ, এই অপত্য আমাদের প্লাজমোডিয়ামগুলোকে আমরা কি বলবো, তখন তখন বলবো, তাকে বলবো মেরোজয়েট। বোঝা গেল? তাহলে এই যে আমাদের মেরোজয়েট গুলো আছে, এখনো তো তারা এর বাইরে যে আমাদের কি স্তরটা আছে সেই স্তর দ্বারা আবৃত, তাহলে এখনো অবধি কিন্তু প্লাজমোডিয়াম আমাদের গায়ে ছড়ায়নি। শুধু প্লাজমোডিয়ামের ভিতরে আমাদের কি নিউক্লিয়াসটা অনেকগুলো ভাগে আমাদের ভাগ হয়ে গেল, তাহলে বহু বিভাজন হলো। আগের বার বিভাজন হয় অ্যামিবার ক্ষেত্রে আমি দুটো অ্যামিবা তৈরি করে দেখালাম, তাই বললাম যে অ্যামিবার দ্বিবিভাজন ঘটছে। কিন্তু এই ক্ষেত্রে আমি বলছি যে প্লাজমোডিয়ামের নিউক্লিয়াসটা অনেকগুলো ভাগে তৈরি হয়ে গেল, সেই নিউক্লিয়াসকে কেন্দ্র করে আমাদের সাইটোপ্লাজমগুলো আবৃত করে অনেকগুলো কিন্তু আমাদের প্লাজমোডিয়ামের সেল তৈরি করে ফেললো, যাদেরকে আমরা বলছি মেরোজয়েট। তার মানে অনেকগুলো আমাদের ভাগ তৈরি হলো। তাহলে এই যে আমাদের অনেকগুলো অপত্য জীব তৈরি হলো একটা নির্দিষ্ট আমাদের কি জীব থেকে, তাহলে একে আমরা কি বলবো, একে বলবো বহু বিভাজন। কেন? কারণ একটা জনিতের জীব থেকে বহু সংখ্যক অপত্য জীব তৈরি হয়েছে। তাহলে এইবার ফাইনালি এটা বেরোবে কি করে, দেখো যখনই আমাদের এই সাইজন প্রাচীরের বিদারণ ঘটবে বা আমাদের আরবিসির যে লেয়ারটা আছে সেটা বিদীর্ণ হয়ে যাবে। বিদীর্ণ হয়ে যাওয়া মানে কি, বিদীর্ণ হয়ে যাওয়া মানে হচ্ছে ফেটে বেরিয়ে যাওয়া, ঠিক আছে, এটুকুই হচ্ছে কথা। তাহলে যখন এই প্রাচীরটা বিদীর্ণ হয়ে যাবে তখন কি হবে, এই যে মেরোজয়েড গুলো আছে মেরোজয়েড গুলো বাইরে বেরিয়ে যাবে। মেরোজয়েড যখনই বাইরে বেরিয়ে যায় তখন আমাদের শরীরে একটা আমাদের হিমোজোইন নামক কিন্তু একটা আমাদের টক্সিন বেরোয় শরীরে, রক্তে, ঠিক আছে। তাহলে এই যে রক্তে এই টক্সিনটা বেরোলো, এই টক্সিনটা বেরোনোর জন্য তখন কিন্তু আমাদের কাঁপুনি দেওয়া চালু হয়ে যায়। তখন আমাদের 104 থেকে 105 ডিগ্রি অব্দি কিন্তু আমাদের শরীরের তাপমাত্রা হয়ে যায় এবং আমাদের কাঁপুনি দিয়ে জ্বরটা আসে। তো কখন এই কাঁপুনি দিয়ে জ্বরটা আসে, যখন কিন্তু এই বিদরণটা ঘটছে এবং আমাদের কি এই মেরোজয়েডগুলো বাইরে বেরিয়ে যাচ্ছে, তখন কি বললাম, তখন একটা টক্সিন বেরোয়, ঠিক আছে। সেই টক্সিনের কারণে কিন্তু আমাদের এই কাঁপুনি দিয়ে জ্বরটা আসে। এবার এই যে এগুলো কি করছে, এগুলো কি আমাদের আরবিসি কে অ্যাটাক করছে, এই মেরোজয়েড গুলো কি করছে, এরকম ভাবে আমাদের সাইজনটা আসছে, এসে আমাদের আরবিসির কাছে যাচ্ছে, মেরোজয়েড গুলো এরকম যাচ্ছে, তারপর আরবিসি কে ফাটিয়ে দিচ্ছে, তার মানে আরবিসি গুলোকে ধ্বংস করে ফেলছে। তাহলে আমাদের রক্তে আমাদের যে লোহিত রক্ত কণিকা বা রেড ব্লাড সেল বা আরবিসি, সেই আরবিসি কে তোরা ধ্বংস করে ফেলছে। তাহলে কি হবে, আমাদের রক্তে কিন্তু লোহিত রক্ত কণিকার পরিমাণ কিন্তু কমতে শুরু করবে, আমাদের কিন্তু অ্যানিমিয়া হবে, রক্তাল্পতা হবে, আমাদের কিন্তু দেহ দুর্বল হয়ে পড়বে। কেন? কারণ আমাদের কিন্তু রক্তে ব্লাডে যে অক্সিজেন সাপ্লাই আছে সেই অক্সিজেন সাপ্লাই কমে যাবে। তাহলে এই সকল প্রবলেমগুলো কিন্তু তখন আমাদের হয় এবং আমাদের কি রোগ হয়, আমাদের কিন্তু ম্যালেরিয়া রোগটা হয়। তাহলে ম্যালেরিয়া রোগের জন্য দায়ী যে আমাদের প্লাজমোডিয়াম, সে কিন্তু আমাদের শরীরে আসার পরেও এই যে দ্রুত বংশ বিস্তার করতে পারছে, তার কারণটা কি, তার কারণটা কিন্তু আমাদের এই অযৌন জননের একটা পদ্ধতি, যে পদ্ধতিটাকে আমাদের কি, আমাদের সেটা হচ্ছে আমাদের বহু বিভাজন। আমার কথাটা বোঝা গেল? যদি যৌন জনন করতে যেত তাহলে কত কমপ্লেক্সিটি, কেউ গ্যামেট তৈরি করতো, সেই গ্যামেটগুলো মিলতো, তারপর আমাদের হতো জাইগোট তৈরি হতো, সেখান থেকে কি না কি হতো, তারপর গিয়ে কিন্তু হতে পারতো। কিন্তু যেহেতু এরা এরকম মাল্টিপল আমাদের ফিউশন করছে, বহু বিভাজন করছে, এ কিন্তু খুবই তাড়াতাড়ি কিন্তু বংশ বিস্তার করতে পারলো এবং দ্রুত কিন্তু অ্যাক্ট করতে পারলো। আমার কথাটা বোঝা গেল? ঠিক আছে, তাহলে এটাও আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে এবার একটু পড়ে নিই যে আমাদের পরীক্ষায় কি লিখতে হবে, ঠিক আছে, বুঝে তো গেলাম। তাহলে বিভাজন কোথায় কোথায় হয়, আমাদের অ্যামিবাই হতে পারে, প্যারামিসিয়ামে হতে পারে, ইউগ্লিনাই হতে পারে, ব্যাকটেরিয়ায় হতে পারে, প্লাজমোডিয়ামের মতো এককোষী জীবে হতে পারে। আচ্ছা একটা কথা, অ্যামিবাইয়ের ক্ষেত্রেও কিন্তু আমাদের বহু বিভাজন হতে পারে, এমন কোনো বিষয় নেই যে অ্যামিবাইয়ের দ্বিবিভাজনই হতে হবে, ঠিক আছে। আমাদের সিলেবাসে অ্যামিবার দ্বিবিভাজন এবং আমাদের যে প্যারামিসিয়াম আছে তার বহু বিভাজনের এক্সাম্পলটা উল্লেখিত থাকে, তাই ওই দুটো আমরা ডিসকাস করি, ঠিক আছে। তার মধ্যে আমি কি বললাম, প্যারামিসিয়ামের আমরা যে স্টেটটা পড়ছি সেটা হচ্ছে আমাদের সাইজোগনি স্টেট, যেটা কখন হবে, যেটা যখন প্যারামিসিয়াম আমাদের দেহে আসবে, আমাদের শরীরে প্রবেশের পর তখন কিন্তু সাইজোগনি স্টেট তার ক্ষেত্রে দেখা যাবে আমাদের, ঠিক আছে। এটাই যদি আমাদের, আমি বলি হচ্ছে মশার দেহে যখন প্যারামিসিয়াম ঢোকে তখন তার পাকস্থলীর গাত্রে গিয়ে কিন্তু, পাকস্থলীর প্রাচীরে গিয়ে কিন্তু একটা আমাদের বহু বিভাজন হতে পারে, ঠিক আছে। ফার্স্ট কিছু স্টেজেস থাকে, অত স্টেজেস আমি এখন বলছি না, তারপর কিন্তু তার বহু বিভাজন ঘটতে পারে, তখন তাকে আমরা স্পোরোগনি বলি, তখন কিন্তু তাকে সাইজোগনি বলবো না, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে সাইজোগনি বলি। এক এক করে এবার পড়ে নেওয়া যাক। তো দ্বিবিভাজন কি, দেখো প্রথম কথা হচ্ছে, এক কাজ করি আমি এটাকে হাইলাইট করে পড়াই, ঠিক আছে। তো এটা আই গেস হাইলাইটার, না হাইলাইটার কোনটা যেন ছিল, এইটা আমি আই গেস, বা পিন পয়েন্টার দিয়ে পড়াই, হ্যাঁ।
যে পদ্ধতিতে জনিত্রী কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম বিভাজিত হয়, আমি কি বললাম প্রথমে ক্যারিওকাইনেসিস হবে, নিউক্লিয়াস বিভাজন, তারপর কি হবে আমাদের সাইটোকাইনেসিস হবে বা সাইটোপ্লাজম বিভাজন, এবং দুটো অপত্য প্রাণী তৈরি হয়। তাই এটা আমাদের কিন্তু ইম্পর্টেন্ট যে আমাদের দুটো অপত্য জীব কিন্তু তৈরি হচ্ছে, তাকে আমরা কি বলবো, দ্বিবিভাজন বলবো। এখানে প্রাণীর জায়গায় আমরা জেনারেলি জীব বলা প্রেফার করি, ঠিক আছে। আচ্ছা, অ্যামিবা নামক এককোষী প্রাণী দেহে বা ব্যাকটেরিয়ার দেহে কিন্তু এই প্রকার বিভাজন আমরা দেখতে পাই, ঠিক আছে। আমার কথাটা ক্লিয়ার হলো? বহু বিভাজন যদি আমাদেরকে বলে বা মাল্টিপল ফিশন যদি আমাদেরকে বলে, তাহলে যে বিভাজন পদ্ধতিতে মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম বিভাজিত হয়ে বহুবার বিভাজিত হয় এবং একসঙ্গে বহু সংখ্যক অপত্যজীব তৈরি করে, এইটা ইম্পর্টেন্ট যে আমাদের বহু সংখ্যক কিন্তু অপত্যজীব তৈরি হচ্ছে, তখন তাকে আমরা বলবো বহু বিভাজন, ঠিক আছে। আচ্ছা, প্লাজমোডিয়ামের সাইজন দশায়, কোন দশা, সাইজন দশা বুঝিয়ে দিলাম আমি, সেখানে কিন্তু আমরা বহু বিভাজন দেখতে পাই। সাইজন্টের নিউক্লিয়াস বারবার বিভাজিত হয় এবং অসংখ্য মেরোজয়েড তৈরি করে। ওই যে বললাম যে আমাদের কি, আমাদের নিউক্লিয়াসগুলো বারবার বিভাজিত হয়ে তারপর মেরোজয়েড তৈরি করবে। এই প্রক্রিয়া সাইজোগনি নামে পরিচিত। কি বলছিলাম আমি নামটা, সাইজোগনি। আর যদি ওটা আমাদের মশার যে পাকস্থলী আছে তার গাত্রে হয়, তাহলে সেটাকে তখন আমরা বলতাম স্পোরোগনি, ঠিক আছে। আচ্ছা, তখন তৈরি হতো স্পোরোজয়েট, এখানে আমরা কি বলছি, মেরোজয়েট, ঠিক আছে। মেরোজয়েটগুলি সাইজন থেকে মুক্ত হয় এবং তারপর অসংখ্য জীবের কিন্তু সৃষ্টি হয়। বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে আমাদের কি, বহুবিভাজন পদ্ধতি, ঠিক আছে। আচ্ছা, তারপর চলে আসি হচ্ছে আমাদের, তাহলে এই পেজটা আই থিঙ্ক আমি ডিলিট করে দিতে পারি, কারণ এই পেজটা আমাদের আর লাগবে না, আমি তো নিয়ে এসেছি, তো এই পেজটা আমি ডিলিট করে দিই, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের কি, কোরকোদগম, ঠিক আছে। তারপর চলে আসবো আমাদের কোরকোদগমের কথায়। এবার কোরকোদগম জিনিসটা কি, দেখো কোরকোদগম আমি যদি বোঝাতে চাই তার জন্য আমি একটা কার্টুনের এক্সাম্পল নিয়েছি। আমরা ছোটবেলায় সবাই কম বেশি শিনচান দেখেছি, তাই তো। শিনচানে কি হতো, আমাদের শিনচানের মা ধাই করে একটা ঘুষি মারতো শিনচানকে, মাথায় আলু হয়ে যেত। একইভাবে তার বাবাকে মারলেও তাই হতো, কি হতো, মাথায় একটা করে আলু হয়ে যেত। অর্থাৎ মাথায় কি হচ্ছে, একটা জায়গায় কিন্তু বিভাজন বেশি হয়ে যাচ্ছে একটা ঘুষিকেই, আর সেই জায়গাটা কিন্তু ফুলে যাচ্ছে। এবার ভাবো যদি শিনচানের কাছে সেই পাওয়ারটা থাকতো, ওখানে মা একটা ঘুষি মেরেছে, এখানে আলু হয়ে গেছে, সেখান থেকে আর একটা শিনচান তৈরি হয়ে গেছে। কিন্তু এই সুপার পাওয়ারটা শিনচানের কাছে ছিল না বা আমাদের কাছে নেই। অনেক সময় আমাদেরকে মারলেও কি এখানটা ফুলে যায়, তখন কি ওই ফোলা জায়গা থেকে তোমার আর একটা কপি তৈরি হয়ে যায় না, কারণ আমাদের কাছে সেই সুপার পাওয়ার নেই। কিন্তু কিছু আমাদের কিন্তু নিম্ন শ্রেণীর জীবের ক্ষেত্রে আছে, ঠিক আছে। তো সেরকম ভাবে আমাদের যখন কি হতো, এই শিনচান যখন মারতো, মানে শিনচানের মা যখন শিনচানকে মারতো, তখন কি হতো, মাথায় এরকম ভাবে একটা আলু তৈরি হয়ে যেত না। এই আলুটাকে আমরা কি বলছি, একটা অতিবৃদ্ধি অংশ, একে আমরা বলছি বার্ড, একে আমরা কি বলছি, বার্ড বা আমাদের কোরক, ঠিক আছে। এটাই হচ্ছে কোরক, যেখানে আমাদের একটুখানি অংশে অসম বিভাজনের কারণে একটু আমাদের ফুলে যাচ্ছে বা একটু কি আমাদের কি বলবো, একটা অতিবৃদ্ধি টাইপের তৈরি হয়ে যাচ্ছে, তাকে আমরা কি বলবো, কোরক বলবো বা বার্ড বলবো, ঠিক আছে। তো এই দেখো, এই যে এনার মাথাতেও একটা বার্ড তৈরি হয়েছে, এনার মাথাতেও একটা বার্ড তৈরি হয়েছে, আশা করি এবার ভুলবে না। তো এই যে আমাদের বার্ড তৈরি হচ্ছে, সেই বার্ড থেকে কিন্তু আমাদের আবার নতুন জীব সৃষ্টি হতে পারে। কার জন্য, ধরো ইস্টের কথা বলি, তাহলে এখানে কি আমাদের ইস্টের কোরকোদগমের কথা আমি বলছি। তো এইটা ধরো একটা ইস্ট, ঠিক আছে। ইস্টের মধ্যে ধরো আমাদের কি ভ্যাকুয়াল রয়েছে এবং আমাদের নিউক্লিয়াস রয়েছে। এইবার এর কি হলো, অসম বিভাজন হলো, অসম বিভাজন হয়ে কি হলো, এর মাথাটা একটু ফুলে গেল। এইবার এই ফোলা অংশ থেকে যদি আমাদের আর একটা জীব তৈরি হয়ে যায়, ওই ফোলা অংশটা বিচ্ছিন্ন হয়ে আর একটা জীব তৈরি করে ফেললো, আর এই দিকে তো আমাদের আর একটা ইস্ট ছিলই, তাহলে এটা আমাদের 1 নম্বর ইস্ট হয়ে গেল, এটা আমাদের 2 নম্বর ইস্ট হয়ে গেল। তার মানে ওর যে ওই যে অতিবৃদ্ধি অংশটা ছিল, যে আমাদের বার্ড অংশটা ছিল বা কোরক অংশটা ছিল, সেই কোরক থেকে কিন্তু নতুন একটা জীব তৈরি হয়ে গেল, তাহলে এটাকে তখন কি বলবো, কোরকোদগম। বোঝা গেল আমার কথাটা? একইভাবে আমি যদি বলি হাইড্রার ক্ষেত্রে, তাহলে হাইড্রার ক্ষেত্রে আমি একই জিনিস দেখতে পাই। হাইড্রার কি থাকে, একটা কোর্সিকা থাকে, কোর্সিকা কি করে, তার আত্মরক্ষার কাজে লাগে, তার মানে মুভমেন্টের কাজে লাগে, ঠিক আছে। তো এই কাজগুলোতে আমাদের কি কোর্সিকা কাজে লাগে, শিকার করার কাজে লাগে। এবং আমাদের কি থাকে, একটা মুখছিদ্র থাকে, এই যে দেখো একটা মুখছিদ্র আছে, এই মুখছিদ্র দিয়ে কি হয়, এই যে মুখছিদ্রটা আছে, এই মুখছিদ্র দিয়ে কি করে, ও কিন্তু খাদ্য গ্রহণ করে আবার বর্জ্য পদার্থ রিলিজ করে। তো এগুলো আমাদের মেন জিনিস নয়। মেন জিনিস কি, দেখো এটা আমাদের যে মূল দেহটা আছে মাতৃহাইড্রার, তার এখান থেকে একটা আমাদের কিন্তু অসম বিভাজনের কারণে একটা কিন্তু ফোলা অংশ বাইরে বেরিয়ে এসছে। এটা কি, এটাই হচ্ছে কিন্তু আমাদের কোরক, ঠিক আছে। এবার এই কোরকটা কি হবে, ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এবার এই বৃদ্ধি পেলো, দেখো এই যে আমাদের বৃদ্ধিপ্রাপ্ত কোরক, এখান থেকে কি আমাদের একটা আমাদের কোরক তৈরি হচ্ছে, আর ওই কোরকটা দেখো আমাদের কিন্তু এই পূর্ণাঙ্গ একটা দেহের মতো আমাদের অংশ তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এটাই ধীরে ধীরে কি হবে, আরেকটু বড় হবে এবং এর দেহের মতো হয়ে যাবে। তারপর কি হবে, এটা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে এবং অপত্য একটা হাইড্রার পৃথকীকরণ হয়ে যাবে। অর্থাৎ নতুন একটা হাইড্রা কিন্তু ওই যে আমাদের এক্সট্রা অংশটা ছিল, ওই এক্সট্রা অংশ থেকে বেরিয়ে আসলো। তাহলে বোঝা গেল যে আমাদের একটা মাতৃ হাইড্রা ছিল, সেখান থেকে কিন্তু একটা আমাদের নতুন অপত্য হাইড্রার তৈরি হয়ে গেল, ঠিক আছে। তাহলে এইভাবে সংখ্যা বৃদ্ধি হয়ে গেল। তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের কোরকোদগম পদ্ধতি। তাহলে একবার পড়ে নেওয়া যাক। তাহলে কোথায় হয়, কোথায় হয় হচ্ছে আমাদের ইস্ট, হাইড্রা, সাইকন ইত্যাদিতে। ইস্টের ক্ষেত্রে আমি কি বলবো, ইস্ট হচ্ছে একটা এককোষী ছত্রাক। ইস্টের অসম বিভাজনের ক্ষেত্রে কোরকোদগমে সবসময় মনে রাখবো, অসম বিভাজন কথাটা কিন্তু আমাদের আসবে। অসম বিভাজন, যদি সম বিভাজন হতো তাহলে কি হতো, ধরো এটা আমাদের আছে, এটা সম বিভাজন, তাহলে এইভাবে ভাবতো। তার মানে কি হলো, দুটো আলাদা আলাদা একদম ইকুয়ালি ডিস্ট্রিবিউশন হলো। কিন্তু যদি অসম বিভাজন হয়, তাহলে কোনোটা ছোট হয়ে গেল, কোনোটা বড় হয়ে গেল।
ঠিক আছে। তাহলে অসম বিভাজন হচ্ছে বলে কি কোনো জায়গাটা একটুখানি ছোট হচ্ছে, কোনো জায়গাটা একটু বড় থাকছে, ঠিক আছে। তাহলে তখনই ওরকম কিন্তু আলুর মতো হয়ে যায়। তাহলে ইস্টের অসমান বিভাজনের ফলে একটা ক্ষুদ্র কোড়ক বা বার্ড সৃষ্টি হয়। কোড়কটি মাতৃদেহ সংলগ্ন থাকে এবং পরে মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে অপত্য গঠন করে। কখনো কখনো ইস্টের কোড়কটি বারবার বিভাজিত হয়, মানে এই যে আমাদের কি একটা মূল দেহ, সেখান থেকে এই একটা কোড়ক তৈরি হলো, সেটা বারবার বিভাজিত হয় কিন্তু এরকম একটা চেইন অফ আমাদের কি বার্ডস তৈরি করে। এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো চেইন অফ বার্ডস। আর যখন এরকম চেইন অফ বার্ডস তৈরি করবে তখন তাকে আমরা বলি কি, তখন তাকে আমরা বলি টরুলা। কি বলি, টরুলা, ঠিক আছে। তাহলে যখন আমাদের এরকম বারবার বিভাজিত হয়, অনেকগুলো চেন তৈরি করে ফেলে, মানে এরকম একটা আলু, তার মাথায় একটা আলু, তার মাথায় একটা আলু, এরকম আলুর যখন একটা কি লাইন তৈরি করে ফেলবে, তখন তাকে আমরা বলবো টরুলা, ঠিক আছে। তাহলে টরুলা কি, টরুলা হচ্ছে চেইন অফ বার্ডস। গট মাই পয়েন্ট। তারপর চলে আসে তাহলে আমাদের হাইড্রার ক্ষেত্রে। হাইড্রার ক্ষেত্রে কি হবে, হাইড্রার দেহের বাইরের দিকে কোড়ক সৃষ্টি হয়। কোড়ক বৃদ্ধি হলে কি হয়, তার মুখছিদ্র এবং তাকে বেষ্টন করে কোর্শিকা সৃষ্টি হয়। প্রথমে কোড়কটা তৈরি হলো, তারপর তার মুখছিদ্রকে বেষ্টন করে কিন্তু তার কোর্শিকাগুলো তৈরি হয়ে গেল। অর্থাৎ ধীরে ধীরে কিন্তু কি হলো, ওই কোড়ক থেকে কিন্তু তার একটা পূর্ণাঙ্গ জীবদেহ তৈরি হয়ে গেল, ঠিক আছে। পরে কোড়কটি মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয় এবং অপত্য হাইড্রা কিন্তু তৈরি করে ফেলে। তাহলে আমাদের 2 নম্বর যে আমাদের বিভাজনটা আছে সেটাও ক্লিয়ার হয়ে গেল। তাহলে আশা করি এবার কিন্তু ধীরে ধীরে তোমাদের পড়তে কিন্তু সুবিধা হবে। তাহলে এটা হয়ে গেল কি আমাদের কোড়কোদ্গম, ঠিক আছে। তারপর চলে যাবে আমাদের খন্ডী ভবনের ক্ষেত্রে। এবার খন্ডী ভবন জিনিসটা কি, দেখো নাম থেকেই বুঝতে পারছি, খন্ডী ভবন তার মানে খণ্ডে ভেঙে যাওয়া। তার মানে এটা ঠিক এরকম, ধরো এইটা কি, এটা আমাদের একটা স্পাইরোগাইলা। এই স্পাইরোগাইলাটা এই একটা ফ্র্যাগমেন্টে ভাঙলো, ফ্র্যাগমেন্ট মানে কি খণ্ড, তাহলে এই একটা ফ্র্যাগমেন্টে ভাঙলো, এই একটা ফ্র্যাগমেন্টে ভাঙলো, এই একটা ফ্র্যাগমেন্টে ভাঙলো। এবার এর কাছে একটা সুপার পাওয়ার আছে, কি হবে, এই যে আমাদের 1 নম্বর খণ্ডটা আছে, এই খণ্ডটা নতুন একটা স্পাইরোগাইলা তৈরি করে ফেলতে পারবে। তাহলে এটা কি আমাদের বিচ্ছিন্ন হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে কিন্তু নিজেই একটা স্পাইরোগাইলা তৈরি হয়ে গেল। তাহলে আমাদের এই স্পাইরোগাইলাটা কোনো কারণে আঘাত পেলো বা পরিণত হয়ে গেছে, এবার সে মনে করলো বিভাজন করবো, তাহলে সে কিন্তু খণ্ডে বিভক্ত হয়ে গেল। এবার এই প্রথম খণ্ডটাই কি হলো, একটা আমাদের আলাদা জিনিস তৈরি করে ফেললো। এই দ্বিতীয়টাই কি করলো, আমাদের নতুন একটা স্পাইরোগাইলা তৈরি করে ফেললো, এবং এই তৃতীয় খণ্ডটাও কিন্তু একটা নতুন স্পাইরোগাইলা তৈরি করে ফেললো। তাহলে এই যে তিনটে আমাদের স্পাইরোগাইলা তৈরি হলো, সেটা কি, সেটা আমাদের অপত্য স্পাইরোগাইলা। তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের অপত্য জীব। এবং এইটা কি ছিল, এটা ছিল আমাদের মাতৃজীব। এটা কি ছিল আমাদের মাতৃজীব বা আমাদের কি জনিত্রী জীব। তাহলে এখান থেকে কি হলো, আমাদের তিনটে কিন্তু, যেহেতু তিনটে খণ্ডে বিভক্ত হয়েছিল, তাই তিনটে কিন্তু স্পাইরোগাইলা তৈরি হয়ে গেল। তাহলে এই সুপার পাওয়ারটা কার কাছে আছে, আমাদের স্পাইরোগাইডার কাছে আছে। তাহলে স্পাইরোগাইডা এক প্রকার জলজ সূত্রাকার শৈবাল, এবং আঘাতজনিত কারণে কিন্তু এর সূত্রাকার দেহ কয়েকটা খণ্ডে বিভক্ত হয়ে যেতে পারে, এবং প্রত্যেকটা খণ্ড থেকে কিন্তু অপত্য স্পাইরোগাইডা সৃষ্টি হতে পারে। এই পদ্ধতিকেই আমরা বলি খণ্ডী ভবন। এখানে কি কোনো গ্যামেট তৈরি হলো, পুং গ্যামেট, স্ত্রী গ্যামেট না, তাই একে আমরা কি বলছি, এটা একটা অযৌনজনন পদ্ধতি, ঠিক আছে। আচ্ছা, ছবি এখানে দেওয়া আছে, তোমরা যখন পরীক্ষায় লিখবে 5 নম্বরের কোয়েশ্চেন, বা তোমাদের যদি 2 নম্বর আলাদা করে দেয় যে খণ্ডী ভবন কি, তখন কিন্তু পেন্সিল দিয়ে এরকম ভাবে ছোট করে ছবিটা এঁকে দেবে সবসময়, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের কি, তারপর হচ্ছে আমাদের পুনরুৎপাদন। এবার পুনরুৎপাদন অনেকের হতে পারে, যেরকম আমাদের প্ল্যানেরিয়া, তারপরে কি আমাদের হাইড্রা, স্পঞ্জ, কেঁচো, স্টারফিশ। এবার স্টারফিশ এবং কেঁচোর জন্য একটা শর্ত আছে, ঠিক আছে। শর্তটা কি, কেঁচোর যদি তুমি মাথার দিক থেকে অংশ কাটো, তাহলে মাথার দিকে যে অংশটা আছে সেই অংশটা কিন্তু নতুন করে জন্মাতে পারে, ঠিক আছে। ধরো তুমি একটা কেঁচোকে নিলে, একটা কেঁচো, এই কেঁচোর এইটা মাথা, এটা লেজ, ঠিক আছে। তাহলে তুমি যদি এই বরাবর কেটে দাও, তাহলে এই পার্টটা কিন্তু আবার বেঁচে যাবে, এই পার্টটা নতুন করে তৈরি হয়ে যাবে, তার লেজ তৈরি হয়ে যাবে। কিন্তু এই যে লেজের পার্ট, এর তো মাথাটা নেই, তাহলে এই পার্টটা কিন্তু ধীরে ধীরে শুকিয়ে যাবে, মরে যাবে। কিছুক্ষণের মধ্যে প্রাণ থাকবে, কিন্তু এই পার্টটা কিন্তু ধীরে ধীরে শুকিয়ে যাবে এবং মারা যাবে, ঠিক আছে। একইভাবে আমি যদি স্টারফিশের কথা বলি, তাহলে ধরো আমি স্টারফিশ, ঠিক আছে। স্টারফিশের এদিকে সব হাত মতো জিনিস থাকে, এটা কি, এটা ধরো আমাদের সেন্ট্রাল পয়েন্ট। এই সেন্ট্রাল পয়েন্টে যদি কোনো কানেকশন আমাদের সেই হাতের সাথে থাকে, যে কাটা অংশ আছে তার সাথে থাকে, তাহলেই কিন্তু স্টারফিশ নতুন করে তৈরি হতে পারবে, আর না হলে কিন্তু তৈরি হতে পারবে না, ঠিক আছে। কিন্তু এদেরও কিন্তু পুনরুৎপাদন ক্ষমতা রয়েছে, মানে যদি এই সেন্ট্রাল অংশের সাথে তার কানেকশন থাকে, তাহলে কিন্তু সে পুনরুৎপাদিত হতে পারবে। আবার কেঁচোর যদি মাথার অংশটা থেকে যায়, তাহলে সেই অংশটা কিন্তু নতুন করে তৈরি হতে পারবে। যে একটা কেঁচোকে কেটে দিলে আমার সে মরে গেল, এরকম কিন্তু হবে না। আমার তোমার ক্ষেত্রে এরকম হবে না। যদি একটা মুরগিকে মাঝখান থেকে কাটি, তাহলে সে মুরগি গেল, ঠিক আছে। কারণ তাদের কিন্তু এই ক্ষমতাটা নেই, যেটা কি আমাদের পুনরুৎপাদন, ঠিক আছে। আচ্ছা, তাহলে জীবদেহের কোনো কাটা অংশ থেকে যদি অপত্য জীব তৈরি হয়, তাহলে তাকে আমরা কি বলি, পুনরুৎপাদন। যেরকম প্ল্যানেরিয়াকে ধরো এই বরাবর, এই বরাবর, এই বরাবর, এই বরাবর তুমি কেটে দিলে, প্রত্যেকটা খণ্ড থেকে কিন্তু আমাদের কি হবে, পরে একটা একটা করে কিন্তু নতুন করে পুনরুৎপাদিত প্রাণী তৈরি হয়ে যাবে, অর্থাৎ নতুন করে কিন্তু সেইগুলোই আমাদের আবার জীব তৈরি করে ফেললো। তাহলে এগুলোই অপত্য জীব, বোঝা গেল আমার কথাটা। তাহলে এইভাবে কিন্তু জিনিসগুলো হতে পারে, ঠিক আছে। প্ল্যানেরিয়ার দেহ অনেকগুলো খণ্ডে বিভাজিত হয় এবং প্রত্যেকটা খণ্ড থেকে কিন্তু নতুন অপত্যজীব সৃষ্টি হয়ে যায়, এটাই কি আমাদের পুনরুৎপাদন পদ্ধতি, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের রেণু উৎপাদন। এবার এইটা কিন্তু সব থেকে ইন্টারেস্টিং জিনিস। এখান থেকে কিন্তু তোমাদেরকে অনেক কিছু মনে রাখতে হবে, তাই এটা অনেকের বোরিং লাগে, ঠিক আছে।
এবং আমি যে কয়েকটা পয়েন্টস বলে দেবো সেই পয়েন্টসগুলো কিন্তু ভালো করে পড়বে, নোট ডাউন করে রাখবে, কারণ সেই পয়েন্ট থেকে কিন্তু পরবর্তীকালে তোমাদের অনেক কাজের জিনিস আসবে। তখন কিন্তু তোমরা বুঝতে পারবে না যে রেণু কোনটা, রেণু মাতৃকোষ কোনটা। এখন আমি কিছু কিছু বেসিক পয়েন্ট বলে দিচ্ছি যেগুলো কিন্তু তোমাদের পরে কাজে লাগবে ভালো করে। যাই হোক, ঠিক আছে। আচ্ছা, রেণু উৎপাদন তাহলে কাদের ক্ষেত্রে দেখা যায়? ছত্রাকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, মসের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, ফার্নের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ছত্রাকের এক্সাম্পল যেরকম ধরো মিউকর, রাইজোপাস ইত্যাদি, ঠিক আছে। যেমন ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দেখাচ্ছি। এটা কি, এটা হচ্ছে আমাদের একটা পাউরুটি, ঠিক আছে। এই পাউরুটিটা অনেকদিন ধরে রেখে দেওয়া ছিল বাইরে, খোলা পরিবেশে রেখে দিয়েছিল। তাতে দেখো এরকম কালো কালো ছোপ ছোপ হয়ে গেছে। কেন? কারণ এখানে আমাদের একটা ব্ল্যাক ব্রেড মোল্ড চলে এসছে। এটা কি, এটা হচ্ছে আমাদের রাইজোপাস, ঠিক আছে। এই রাইজোপাসটাকে আমি যদি মাইক্রোস্কোপে দেখি তাহলে এর স্ট্রাকচারগুলো এরকম দেখতে লাগবে। এটা যেরকম তুমি দেখছো কালো কালো, এটাকে তুমি যদি মাইক্রোস্কোপে দেখো, এটা তো আণুবীক্ষণিক জীব, এটাকে তুমি যদি মাইক্রোস্কোপের আন্ডারে দেখো তাহলে কিন্তু তুমি এরকম একটা অংশ দেখতে পাবে। তাহলে এগুলোই কিন্তু এই রাইজোপাস, ঠিক আছে। এর স্ট্রাকচারটা আমি হালকা করে বলে দেবো, ওইটুকুই তোমাদের কাজে লাগবে, ঠিক আছে। আচ্ছা, দেখো নিম্ন শ্রেণীর উদ্ভিদ দেহে এবং ছত্রাকের দেহে রেণুস্থলী নামক একটা বিশেষ অঙ্গ থাকে। রেণুস্থলী তার মানে রেণুর থলি, তাহলে তার মধ্যে রেণু থাকবে, ব্যাস এটুকুই বোঝো, তাহলেই কাজ চলে যাবে। অনুকূল পরিবেশে কি হয়, ওই থলিটা বিদীর্ণ হয়ে যায়, থলিটা ফেটে যায়। তাহলে রেণুস্থলী এমন একটা থলি যার মধ্যে কিন্তু অনেকগুলো পুঁতি রয়েছে। ওই পুঁতিগুলো কি, পুঁতিগুলো হচ্ছে রেণু। দেখো আমাদের যে ছত্রাক আছে বা আমাদের বেশ কিছু উদ্ভিদ রয়েছে নিম্ন শ্রেণীর, তাদের কি কোনো গ্যামেট রয়েছে? কোনো গ্যামেট নেই। তাহলে তাদের কি রয়েছে? তাদের তখন রয়েছে রেণু, ঠিক আছে। গ্যামেটের পরিবর্তে তাদের কাছে কি রয়েছে? রেণু। তো ওই রেণুগুলো কি হয়, তাদের যে পরিবেশের সাথে যাতে টিকে থাকতে পারে, তো তাই জন্য তাদের বাইরে একটা লেয়ারও থাকে, সেই লেয়ারটা তাদেরকে প্রোটেক্ট করে। তারপর সেই অনুকূল যদি পরিবেশ পায় তাহলে ওই রেণুগুলো কিন্তু তখন অঙ্কুরিত হতে পারে। অঙ্কুরিত হলে কি হবে, সেখান থেকে আবার সেই যে জীবটা আছে সেই জীবটা কিন্তু জন্ম লাভ করতে পারবে। এটা হচ্ছে মেন কনসেপ্ট। তাহলে অযৌন জননের ক্ষেত্রে আমরা কি বলবো? গ্যামেট নেই, কি আছে? রেণু আছে। তাহলে সেই রেণুটা আমরা এবার পড়বো। রেণু কোথায় থাকে? রেণু একটা থলির মধ্যে থাকে, তাই তার নাম কি? রেণুস্থলী। ওই রেণুস্থলীর মধ্যে কি থাকবে? রেণু থাকবে, ঠিক আছে। অনুকূল যখন পরিবেশ পাবে তখন কি হবে? থলিটা ফেটে যাবে, ফেটে সেই রেণুটা বেরিয়ে যাবে। ওই রেণুর তারপর কি হবে? অঙ্কুরোদ্গম ঘটবে। তাহলে কি হবে? সেই জীবটা কিন্তু আমাদের বেরোতে পারবে। বোঝা গেল আমার কথাটা? তাহলে রেণু মুক্তি ঘটবে এবং অপত্যের সৃষ্টি হবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এর যদি আমি স্ট্রাকচারটা হালকা করে বলতে চাই, তাহলে দেখো আমি যদি রেণুর কথা বলি, রেণু হলো মূলত উদ্ভিদ এবং ছত্রাকের অযৌন জননের কিন্তু প্রধান একক। অনেক সময় প্রশ্ন করে যে অযৌন জননের একক কি, তখন আমরা উত্তর কি দেবো? তখন আমরা উত্তর দেবো রেণু, ঠিক আছে। রেণু বা স্পোর কি অযৌন জননের একক। যদি বলে যৌন জননের একক তাহলে বলবো গ্যামেট বা জনন কোষ, ঠিক আছে। আচ্ছা, বলছে চলন ক্ষমতা এবং উৎপত্তির বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে রেণুকে প্রধান দুভাগে ভাগ করা যায় এবং আরো কয়েকটা বৈশিষ্ট্যের উপর আরো ভাগ করা যায় একে, ঠিক আছে। তার আগে আমি একটু এর স্ট্রাকচারটা বুঝিয়ে দিই। দেখো এখানে দেখো আমি এরকম ডান্ডি ডান্ডি কিছু আমাদের অংশ দেখাচ্ছি। এই ডান্ডিগুলোকে আমরা কি বলি? এই ডান্ডিগুলোকে বলি রেণুধর, মানে রেণুকে ধরে রেখেছে, তাই রেণুধর, ঠিক আছে। আচ্ছা, এই রেণুধরের মাথায় একটা বোতামের মতো অংশ আছে বা আমাদের কি এরকম বেলুনের মতো ফোলা ফোলা অংশ আছে। এগুলো কি? এগুলো হচ্ছে রেণুস্থলী। তাহলে রেণুর থলি, রেণুস্থলী বা স্পোরাঞ্জিয়াম, ঠিক আছে। তাহলে এই স্পোরাঞ্জিয়াম বা রেণুস্থলী, এর ভিতর কি থাকবে? রেণু থাকবে। তাহলে এর ভিতর কি আছে? এর ভিতর এরকম অনেকগুলো কিন্তু স্পেশালাইজড সেল রয়েছে। কি আছে? আমাদের বিশেষ কিছু কোষ রয়েছে। প্রত্যেক কোষের নির্দিষ্ট কাজ থাকে। তো তোমার যদি যে কোনো কোষ দিয়ে কি নতুন প্রজাতির জীব তৈরি হতে পারবে না? তাহলে যে কোনো প্রজাতির যখন নতুন জীব তৈরি করতে হবে তখন নির্দিষ্ট কিছু কোষ লাগে। যেরকম আমাদের ক্ষেত্রে কি শুক্রাণু লাগবে, ডিম্বাণু লাগবে, তেমনি ভাবে আমাদের যে কোনো কোষ দিয়ে তো নতুন জীব তৈরি হতে পারবে না। তো সেরকমই একটা স্পেশালাইজড কোষ, যে কোষটা আমাদের নতুন জীব তৈরি করতে পারবে, সেটা কিন্তু আমাদের এই ক্ষেত্রে কি, এটা হচ্ছে আমাদের রেণু। তাহলে এগুলো বেশ কিছু স্পেশালাইজড সেল, যেগুলো কোন কাজে লাগে? যেগুলো আমাদের অযৌন জননের কাজে লাগে। সেগুলো কোথায় থাকে? রেণুস্থলীর মধ্যে থাকে। তো এই রেণুগুলো কি হবে? যখন অনুকূল পরিবেশ পাবে তখন কি হবে? এই রেণুস্থলী বিদীর্ণ হয়ে যাবে, অর্থাৎ রেণুস্থলী ফেটে যাবে। ফাটলে কি হবে? এই রেণুগুলো কিন্তু বাইরে বেরিয়ে যাবে। তাহলে রেণুগুলো বাইরে বেরিয়ে গেল, তাহলে এই রেণুগুলো বাইরে বেরিয়ে গেল, মাটিতে চলে আসলো। মাটিতে আসার পর যদি পর্যাপ্ত পরিমাণে সূর্যালোক, তাপমাত্রা, জল এইসব পায় তাহলে কি হবে? সেখানে অঙ্কুরোদ্গম ঘটবে, সেখান থেকে তাহলে আবার তৈরি হতে পারবে। বোঝা গেল? মাটিতে পড়তে হবে সেরকম কোনো মানে নেই। এটা যেরকম কি পাউরুটির ওপর হচ্ছে, জেলির ওপর হয় অনেক সময়, ঠিক আছে, বিভিন্ন খাদ্যদ্রব্যের উপর হতে পারে। তো ডিপেন্ড করছে যে আমি কার কথা বলছি, কোন শৈবালের কথা বলছি, কোন ছত্রাকের কথা বলছি, ঠিক আছে। সেগুলো কিন্তু এখানে ম্যাটার করছে। আচ্ছা, তাহলে এগুলো এখানটা আমি এখানে বললাম। এবার হচ্ছে কি আমাদের রেণুর আমাদের ক্লাসিফিকেশন। দেখো চলন ক্ষমতার উপর ভিত্তি করে আমি কি বলতে পারি? কেউ চলতে পারে, কেউ পারে না, দ্যাটস ইট। তাহলে যে চলতে পারে তাকে কি বলবো? চলরেণু। যে চলতে পারে না তাকে কি বলবো? অচল রেণু। তাহলে আমার মেইন দুটো ভাগ আমি যদি করি তাহলে আমি কি বলবো? একটা বলবো আমাদের চলরেণু বা জুস্পোর, আর একটা বলবো কি অচল রেণু বা অ্যাপ্লানোস্পোর, ঠিক আছে। আর একটা কি, আরেকটা হচ্ছে অচল রেণু। একটা হচ্ছে চলরেণু, একটা হচ্ছে অচল রেণু, ঠিক আছে। তো এবার এগুলো আমি ধীরে ধীরে পড়বো। খুব ডিটেলসে আমি যাবো না, কারণ তোমাদের এগুলো কিন্তু খুব ডিটেলসে নেই। আমি শুধু বলে দেবো যে তোমাদের কি কি পড়তে হবে। আর মেইন দুটো পয়েন্ট কিন্তু আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো চলরেণু কি? এই ধরনের রেণুগুলো কিন্তু তাহলে আমাদের সচল হবে। কি হবে? এই ধরনের রেণুগুলো আমাদের সচল হবে, ঠিক আছে। এগুলো কি হবে? এগুলো হবে আমাদের সচল, ঠিক আছে। এটা নিলে আমাদের হবে না, এটা আমাকে নিতে হবে এটা।
ঠিক আছে, এগুলো কি হবে, এগুলো আমাদের সচল হবে, তাই তার নাম কি চলরেণু। একে কি বলি আমরা, জুস্পোর বলে থাকি। ঠিক আছে, ইংরেজি তোমাদেরকে মনে রাখতে হবে, কারণ বাংলায় কিন্তু জুস্পোর বলে আসে। ঠিক আছে, এদের কি থাকে, ফ্ল্যাজেলা থাকে। ফ্ল্যাজেলা কি, আমরা যেরকম চলতে গেলে কি লাগে, আমাদের পা লাগে, তেমনি এদের চলতে গেলে কি লাগে, ফ্ল্যাজেলা লাগে। তাহলে ফ্ল্যাজেলা কি, এদের চাবুকের মতো বিশেষ একটা অঙ্গ, যার সাহায্যে কিন্তু এরা জলে সাঁতার কাটতে পারে, তার মানে এরা চলতে পারে। ঠিক আছে, মেনলি আমি এখানে মুভমেন্টের কথা বলছি, গমনের কথা বলছি, বা এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু যেতে পারে। সাধারণত এই রেণুগুলো কিন্তু রেণুস্থলীর ভেতরে থেকে থাকে। এর এক্সাম্পল কি, এক্সাম্পল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলছি, এর এক্সাম্পল কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোনটা, ফাইটোপথেরা। কি বলছি, আমি বলছি ফাইটোপথেরা। ঠিক আছে, এর একটু এটা কমিয়ে নিই। হ্যাঁ, আমি বলছি কি, ফাইটোপথেরা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ফাইটোপথেরা কিসের সাহায্যে চলে, আমাদের চলরেণুর সাহায্যে চলে। আমাদেরকে জিজ্ঞাসা করবে যে চলরেণুর এক্সাম্পল দাও, কার ক্ষেত্রে পাওয়া যায়, ফাইটোপথেরা, ক্লামাইডোমোনাস, এই দুটো আমাদের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর একটা বলতে পারো ভাউকেরিয়া। ঠিক আছে, বাট সেটা তোমাদের সিলেবাসে নেই। যদি অচল রেণুর কথা বলি, দেখো আমি যা যা মার্ক করে দিচ্ছি সেগুলো কিন্তু পড়বেই পড়বে, কারণ সেখান থেকে কোয়েশ্চেন আসবে। দেখো অচল রেণু তার মানে কি, চলতে পারে না, তার মানে নিশ্চয়ই ফ্ল্যাজেলা নেই, ফ্ল্যাজেলা থাকলে চলতে পারতো। তাহলে এই রেণুগুলোর কোনো ফ্ল্যাজেলা থাকে না, তাই এরা নিজেরা চলাচল করতে পারে না, এরা নিশ্চল। এরা সাধারণত পাতলা প্রাচীর যুক্ত হয় এবং বাতাস, জল, অন্য কোনো প্রাণীর মাধ্যমে কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয়। এই দেখো, এই যে আমি দেখাচ্ছিলাম কি, এরকম আমাদের একটা রেণু ধর আছে, তার মাথায় কি থাকছে, আমাদের রেণুস্থলী। কেন এই রেণুস্থলীটাকে এরকম অ্যান্টেনার মতো উপরে পাঠিয়ে দিয়েছে, কারণ এটা আমাদের রেণুধর, তারপর আছে আমাদের রেণুস্থলী। তাহলে হাওয়া বইলে কি হবে, এই হাওয়াটা তো পাবে তাহলে এই রেণুস্থলী, তাহলে হাওয়ায় কিন্তু আমাদের রেণুটা ভেসে চলে যেতে পারবে। বোঝা গেল কেন আমাদের রেণু ধরের মাধ্যমে এটা এরকম উপরে থাকে, এটা একটা কারণ। ঠিক আছে, তাহলে এই মাধ্যমে এভাবে যেতে পারে, নিজের থেকে তো যেতে পারবে না, তাই কি অচল রেণু। কিসের মাধ্যমে যাবে তাহলে, বাতাস, জল, অন্য কোনো প্রাণীর মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা এর এক্সাম্পল কি, এর এক্সাম্পল ভালো করে মনে রাখবে, যেটা অ্যাপ্লানোস্পোর কিন্তু। ঠিক আছে, নামগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতেই হবে। তাহলে আমি বলবো যে মিউকর কিন্তু এর এক্সাম্পল, রাইজোপাস কিন্তু এর এক্সাম্পল, খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে আমাদেরকে। ঠিক আছে, আচ্ছা তারপর আমাদের যদি বলি যে এর কি আরো ভাগ আছে, হ্যাঁ আমি কিন্তু অচল রেণুকে আরো ভাগ করতে পারি তাদের গঠন এবং উৎপত্তির উপর ভিত্তি করে। দেখো এখান থেকে কি ইম্পর্টেন্ট, এখান থেকে আমি বলেই দিচ্ছি তোমাদেরকে, তোমাদের কিন্তু উদাহরণ পড়তে হবে, এর বেশি আমি পড়াবো না। ঠিক আছে, কারণ সেগুলো কিন্তু তোমাদের সিলেবাসে নেই, আর তাতে তোমাদের অতিরিক্ত বেশি টাইম ওয়েস্ট হয়ে যাবে। ঠিক আছে, উদাহরণ এখান থেকে খুব বেশি ইম্পর্টেন্ট, উদাহরণ তোমাদের মনে রাখতে হবে। কোন কোনগুলো মনে রাখতে হবে সেটাও আমি বলে দিচ্ছি। দেখো তোমাদেরকে যদি বলে যে আমাদের কনিডিয়া কার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, পেনিসিলিয়ামের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, কি বললাম, কনিডিয়া কার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, পেনিসিলিয়ামের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা তাহলে পেনিসিলিয়াম মনে রাখবে। আচ্ছা ক্লামাইডোমোনাস কার ক্ষেত্রে দেখতে, ক্লামাইডোস্পোর কার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, রাইজোপাসের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এটা তোমাদের আসবে না যদিও, তাও এই একটা মনে রাখবে। তারপর যদি বলে ওইডিয়া কার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, তাহলে সেটা দেখতে পাওয়া যায় আমাদের অ্যাগারিকাস বা ব্যাঙের ছাতার ক্ষেত্রে, এটাও তোমাদের আসবে না, তবুও একটা এক্সাম্পল পড়ে রাখবে, কারণ স্কুলের পরীক্ষায় আসতে পারে। তারপর কি বলছে, স্পোরানজিওস্পোরের কথা, তাহলে মিউকর এবং রাইজোপাস দুটোই কিন্তু মনে রাখবে, দুটোই তোমাদের বইতে দেওয়া আছে, দুটোই কিন্তু আসতে পারে। তো এটার আমি একটা লিস্টও করে এনেছি, যেটা তোমরা মনে রাখবে, এটা মনে রাখলেই তোমাদের কাজ কিন্তু হয়ে যাবে। এখান থেকে কিন্তু তোমরা এমসিকিউ বা এসিকিউ কিন্তু এক্সপেক্ট করতে পারো। ঠিক আছে, তাহলে এটা কিন্তু ভালো করে পড়ে ফেলবে, এর এক্সাম্পলগুলো কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, রেণু কোন রেণুটা কার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সেটা তোমাদের একদম ছোটস্থ হওয়ার চাই। ঠিক আছে, তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কার জন্য, আমাদের এমসিকিউ এর জন্য, এসিকিউ এর জন্য। ঠিক আছে, 1 মার্কসের কোশ্চেন কিন্তু এখান থেকে আমরা এক্সপেক্ট করতে পারি। এক্সাম্পল আমাদের মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে, এখান থেকে আমাদের এক্সাম্পলস মনে রাখতে হবে। তাহলে আশা করি আমাদের অজন জনন কিন্তু এখান থেকে ক্লিয়ার হয়েছে আমাদের। ঠিক আছে, এবার আমরা আরো দু একটা টার্মস পড়বো। দেখো আমরা একটা টার্ম পড়বো সোরাস, তোমাদের দেওয়া আছে বইতে। ঠিক আছে, আর এইটা তোমরা ভালো করে কিন্তু বুঝবে। ঠিক আছে, এটা কি বলছি, এটা কিন্তু ভালো করে বুঝবে। ঠিক আছে, দেখো সোরাস জিনিসটা কি, আমি বলবো যে আমাদের কিছু ফার্ন জাতীয় উদ্ভিদ রয়েছে। ঠিক আছে, ফার্ন জাতীয় উদ্ভিদের পাতায় অবস্থিত রেণুস্থলীর গুচ্ছ, আমি বললাম রেণুস্থলীর মধ্যে কি থাকে, রেণু থাকে, ওই রেণুস্থলীর গুচ্ছ হচ্ছে কি আমাদের সোরাস। তার মানে এই একটা রেণুস্থলী, এই একটা রেণুস্থলী, এই একটা রেণুস্থলী, এই একটা রেণুস্থলী, এরকম অনেকগুলো রেণুস্থলী একত্রিত হলো, তাহলে তখন তাকে আমি কি বলছি, তখন তাকে আমি বলছি সোরাস। আর এই এক একটা কি, এক একটা হচ্ছে আমাদের রেণুস্থলী, এক একটা কি আমাদের রেণুস্থলী। তো ফার্ন জাতীয় যে উদ্ভিদগুলো আছে, তার দেখো এই যে আমি বীজ বীজ মতো অংশ দেখছি না পাতার পিছনে, সেগুলোই হচ্ছে তার সোরাস। তাহলে ফার্ন জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে পাতা উল্টালে নিচের দিকে যে ছোট ছোট বাদামি, কালো বা হলুদ রঙের বিন্দুর মতো বা দাগ বা গুটি দেখতে পাই, তাকে আমরা বলে থাকি সোরাস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ তোমরা যখন ফার্নের জনুক্রম পড়বে তখন বারবার টার্মসগুলো পাবে, যে আমাদের রেণুপত্র কি, সোরাস কি, তখন বুঝতেই পারবে না, তখন মনে থাকবে না, গুলিয়ে যাবে বারবার। কিন্তু যদি তুমি এগুলো বুঝে নাও একবার, তাহলে কিন্তু তোমাদের মনে থাকবে, কোনটা হ্যাপ্লয়েড লিখবে কোনটা ডিপ্লয়েড লিখবে, তখন কিন্তু তোমাদের একটা আইডিয়া চলে আসবে। ঠিক আছে, তাই নেগলেক্ট করবে না। আচ্ছা তারপর আমি সোরাসের কিছু গঠন বলবো। দেখো অবস্থান, যে আমাদের সোরাসটা কোথায় থাকে, এগুলো সাধারণত পরিণত ফার্ন পাতার নিচের পৃষ্ঠে বা কিনারা বরাবর কিন্তু জন্মায়। ফার্নের যে পাতায় সোরাস উৎপন্ন হয় তাকে আমরা রেণুপত্র বা স্পোরোফিল বলি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখবে ওখানে যখন ফার্নের জনুক্রম পড়তে যাবে তখন দেখবে রেণুপত্র টার্মটা পাবে। তা রেণুপত্র কি, রেণুপত্র হচ্ছে আমাদের ফার্নের সেই পাতা যে পরিণত পাতার মধ্যে কিন্তু আমাদের সোরাসকে আমরা পাই। ঠিক আছে, আচ্ছা রেণুস্থলীর সমষ্টি কি, দেখো একটা সোরাস কিন্তু কোনো একটা রেণুস্থলী না, বরং অনেকগুলো রেণুস্থলীর সমষ্টি কিন্তু আমাদের একটা রেণু, আমাদের সোরাস।
প্রত্যেকটা রেণুস্থলীর ভিতরে কি থাকে? রেণু থাকে। তার মানে আলটিমেটলি আমাদের সোরাসের মধ্যে থাকে রেণুস্থলী, আর রেণুস্থলীর মধ্যে থাকে আমাদের রেণু, তার মানে সোরাসের মধ্যে রেণু থাকে। ঠিক আছে। আচ্ছা, ইন্ডুসিয়ামটা কি? কচি অবস্থায় সোরাসগুলো একটা পাতলা ছাতার মতো আবরণ দিয়ে কিন্তু ঢাকা থাকে। কচি অবস্থায়, এটা কিন্তু আমাকে ভাবতে হবে যে আমাকে কিন্তু কচি অবস্থায় বলা হচ্ছে। এই আবরণটাকে আমরা কি বলি? ইন্ডুসিয়াম বলি। যখন এটা এটা অপরিণত রেণুস্থলীগুলোকে বাইরের আঘাত এবং শুকিয়ে যাওয়ার হাত থেকে কিন্তু রক্ষা করে। ঠিক আছে। যখন ওটা আমাদের অপরিণত থাকছে তখন অপরিণত ওই রেণুস্থলীগুলোকে এই বাহ্যিক যে আঘাত বা আমাদের কি শুকিয়ে যাওয়ার হাত থেকে কিন্তু রক্ষা করে থাকে। ঠিক আছে। এর কাজ কি? মানে সোরাসের কাজ কি? সোরাসের মূল কাজ, সোরাসের মধ্যে রেণুস্থলী থাকে, রেণুস্থলীর মধ্যে রেণু থাকে, তাহলে রেণু উৎপাদনের কাজ এবং বিস্তারের মাধ্যমে কিন্তু ফার্নের অযৌন জননে সাহায্য করা। ঠিক আছে। আচ্ছা, যখন সোরাসের ভেতরে রেণুগুলো পরিণত হয়ে যায় তখন ইন্ডুসিয়াম শুকিয়ে যায়। কি বললাম? যখন অপরিণত থাকে তখন কিন্তু আমাদের ইন্ডুসিয়াম লাগে। যেই আমাদের সোরাসটা পরিণত হয়ে যাচ্ছে, মানে সোরাসের ভিতরে যে রেণুস্থলীগুলো আছে সেগুলো পরিণত হয়ে যাচ্ছে, তখন তার যে লেয়ারিংটা আছে, যে আমাদের ইন্ডুসিয়াম আছে, সেটা শুকিয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। তখন রেণুস্থলীগুলো কিন্তু কি হয়? ফেটে যায়। ফেটে গেলে কি হবে? অসংখ্য রেণু কিন্তু বাতাসে তখন ছড়িয়ে পড়ে এবং অনুকূল পরিবেশে গিয়ে কিন্তু নতুন ফার্ন উদ্ভিদের জন্ম দেয়। এবার এটা কিরকম উদ্ভিদের জন্ম দেবে? মনে রাখবে যে আমাদের যে রেণু আছে, রেণু কোথায় আছে? এখানে রেণু 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 রেণু। ঠিক আছে, আমি বলে দিচ্ছি এখানে রেণু যেটা আছে, রেণু কিন্তু আমাদের এন। তাহলে আমাদের যে রেণুর থেকে যে উদ্ভিদ তৈরি হবে, সেই উদ্ভিদটাকে আমরা কি বলবো? লিঙ্গধর উদ্ভিদ বা প্রোথ্যালাস। তাহলে সেও কি হবে? এন। এন মানে কি? হ্যাপ্লয়েড। তাহলে লিঙ্গধর উদ্ভিদ বা আমাদের রেণু দুটোই কি? আমাদের হ্যাপ্লয়েড। তাহলে রেণু থেকে কিন্তু অঙ্কুরোদ্গমের মাধ্যমে অনুকূল পরিবেশে আমাদের লিঙ্গধর উদ্ভিদ বা প্রোথ্যালাস জন্ম নেবে। ঠিক আছে। এইটুকু কিন্তু তোমরা যদি পড়ে ফেলো তাহলে কিন্তু তোমাদের কাজ চলে যাবে। এবার চলে আসে আমাদের যৌন জননের ক্ষেত্রে। তাহলে অযৌন জনন আমাদের একদম কমপ্লিট। এবার আমরা যৌন জনন সম্পর্কে পড়বো। আজকে আমরা এই দুটো জিনিসই সম্পাদন করব। একটা হচ্ছে আমাদের অযৌন জনন, তারপর আমাদের কি? যৌন জনন। অযৌন জনন হয়ে গেছে, এবার আমরা যৌন জননে চলে আসবো। ঠিক আছে। আচ্ছা, যৌন জনন কি? দেখো, যৌন জনন পদ্ধতিতে দুটো জীব, প্রধানত পুরুষ এবং স্ত্রীর কিন্তু মিলন ঘটে। ঠিক আছে। তাহলে দেখো, আমাদের একটা কি লাগবে? একটা লাগবে আমাদের কি? পুরুষ। একটা লাগবে কি? আমাদের স্ত্রী। পুরুষের কাছ থেকে কি আসবে? আমাদের শুক্রাণু আসবে, এবং স্ত্রীর কাছ থেকে কি আসবে? আমাদের ডিম্বাণু আসবে। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের জনন কোষ। এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের জনন কোষ বা আমাদের কি? যে আমাদের গ্যামেট। ঠিক আছে। তাহলে গ্যামেট কিন্তু আমাদের দরকার। এবার এই গ্যামেটগুলো যে মিলিত হবে পরস্পর, এই গ্যামেটের মিলনকে আমরা কি বলছি? এই গ্যামেটের মিলনকে আমরা বলছি নিষেক। কি বলবো? গ্যামেটের মিলনকে আমরা বলবো হচ্ছে নিষেক। ঠিক আছে। তাহলে এই দুটো মিলিত হবে কি পদ্ধতিতে? মিলিত হবে নিষেক পদ্ধতিতে। মিলিত হলে একটা সিঙ্গেল কোষ তৈরি করবে, তার নাম কি? তার নাম হবে হচ্ছে আমাদের জাইগোট। তাহলে এই পদ্ধতিটা আমরা কোথায় দেখবো? এই পদ্ধতি দেখবো হচ্ছে আমাদের যৌন জননের ক্ষেত্রে। ঠিক আছে। আচ্ছা, তাহলে জাইগোট থেকে নতুন অপত্য তৈরি হয়। মিলনকালে কি হয়? তাদের যৌন জননের যে একক, তাহলে আমাদের যদি বলে যৌন জননের একক, সেটা কি? সেটা হচ্ছে গ্যামেট বা জনন কোষ। তাহলে তাদের মিলন ঘটে। মিলন ঘটার পদ্ধতি কি? মিলন ঘটার পদ্ধতি হচ্ছে আমাদের নিষেক। ঠিক আছে। পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের যে মিলন, তাকে আমরা কি বলছি? নিষেক বলছি। তাতে আমাদের জাইগোট তৈরি হয়। তাহলে নিষেক হচ্ছে পদ্ধতি। নিষেক পদ্ধতিতে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট পরস্পর যুক্ত হচ্ছে। যুক্ত হলে আমাদের একটা কোষ তৈরি হচ্ছে, তাকে আমরা বলছি জাইগোট। ঠিক আছে। তাহলে সংজ্ঞা কি বলবো? যে জনন প্রক্রিয়া দুটো ভিন্নধর্মী জনন কোষ পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনে অপত্য জীব সৃষ্টি হয়, তাকে আমরা কি বলি? যৌন জনন বলে থাকি। ঠিক আছে। এই ক্ষেত্রে সবসময় পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট দুটো ভিন্নধর্মী জনন কোষ টার্মটা ইউজ করবে, জীবের থেকে বেটার এটা ইউজ করা। ঠিক আছে। আচ্ছা, উদাহরণ কি? উদাহরণ হচ্ছে আমাদের স্পাইরোগাইরা, প্যারামিসিয়াম। এগুলো সংশ্লেষ পদ্ধতিতে কিন্তু আমাদের যৌন জনন সম্পন্ন করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার এমসিকিউ। ঠিক আছে। এমসিকিউ এর জন্য কিন্তু ইম্পর্টেন্ট যে আমাদের সংশ্লেষ পদ্ধতিতে কোন কোন আমাদের জীব কি করে? আমাদের যৌন জনন সম্পন্ন করে। সেটা হচ্ছে স্পাইরোগাইরিয়া, প্যারামিসিয়াম। ঠিক আছে। এবং উন্নত প্রাণীদের ক্ষেত্রে কি হয়? আমাদের নিষেক প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু যৌন জনন সম্পন্ন হয়, যেটা আমি এখানে শো করলাম। এটা কি? উন্নত আমাদের যে প্রাণীগুলো আছে তাদের ক্ষেত্রে এটা কিন্তু আমরা দেখতে পাই। ঠিক আছে। আচ্ছা, সপুষ্পক উদ্ভিদে কি হয় সেটা আমরা পরের চ্যাপ্টারে ভালো করে পড়বো, তাই এখন আমি সপুষ্পক উদ্ভিদের কোনো কনসেপ্টই তুলছি না। ঠিক আছে। এই কিছু জিনিস আমি এখন বলছি না সপুষ্পক উদ্ভিদের কথা। ঠিক আছে। আচ্ছা, যৌন জননের এবার আমি যদি প্রকারভেদ করতে যাই, তাহলে আমি মেন আমাদের দুটো প্রকার ভেদে ভাগ করতে পারি এটাকে। ঠিক আছে। কি কি? দেখো, এক তো আমি বলতে পারি, এই কালারটা নেবো না, কোন কালার নেওয়া যায়? কালার নেওয়া যায়, হোয়াইট কালার নিয়ে নিই। দেখো, এক তো আমি বলতে পারি সিনগামি, এক তো বলতে পারি আমাদের কনজুগেশন। এবার সিনগামিকে আমি আবার দুটো ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে। একটা হচ্ছে আমাদের আইসোগ্যামি। একটা কি? একটা হচ্ছে আমাদের আইসোগ্যামি। ঠিক আছে। গ্যামি হয়তো দীর্ঘই হবে। আর আরেকটা হবে কি? আরেকটা হবে আমাদের হেটারোগ্যামি। ঠিক আছে। একটা হচ্ছে আমাদের আইসোগ্যামি, একটা হচ্ছে হেটারোগ্যামি। দেখো, এখানে আইসো আছে। আইসো মানে কি? একই। গ্যামি মানে কি? গ্যামেট। তার মানে গ্যামেটের আকার আকৃতিগুলো একই হবে। হেটারো মানে কি? হেটারো মানে আলাদা। গ্যামি মানে কি? গ্যামেট। তার মানে গ্যামেটের আকার আকৃতিগুলো কিন্তু আমাদের আইসোর ক্ষেত্রে আমি একই বলেছিলাম, আই গেস। যদি ভুল করে উল্টো বলে থাকি তাহলে ঠিক করে নাও।
আইসো মানে কি আমাদের আকারটা একই হবে, তাহলে আকার আকৃতি কিন্তু আমাদের গ্যামেটের ক্ষেত্রে একই হবে। যেটা আমাদের স্ত্রী জনন কোষ এবং পুং জনন কোষ থাকবে তাদের আকার আকৃতি যদি একই হয় তাহলে আমি বলবো যে সেটা হচ্ছে কি আমাদের আইসোগ্যামি। আর যদি আমাদের স্ত্রী জনন কোষ পুং জনন কোষের আকার আকৃতি ভিন্ন হয় তাহলে আমরা তাকে বলবো হেটেরোগ্যামি। হেটেরোগ্যামি আবার আমাদের দু প্রকার, একটা হচ্ছে আমাদের অ্যানাইসোগ্যামি, একটা হচ্ছে আমাদের অ্যানাইসোগ্যামি, আর একটা হচ্ছে আমাদের উগ্যামি। ঠিক আছে, মানুষ কোন প্রকার জনন সম্পন্ন করে সেটা হচ্ছে আমাদের উগ্যামি জনন। ঠিক আছে, তাহলে উগ্যামি প্রকারের যে যৌন জনন সেটা আমাদের মানুষের ক্ষেত্রে সম্পন্ন হয়, বা এটাই কিন্তু আমাদের সব থেকে উন্নত মানের, এবং যত আমাদের উন্নত প্রাণীগুলো আছে বা আমাদের প্রাণীগুলো আছে তারা কিন্তু আমাদের উগ্যামি সম্পন্ন করে থাকে। ঠিক আছে, তাহলে এটুকু ক্লিয়ার হলো। আরেকটা হচ্ছে আমাদের কনজুগেশন, যেটা আমাদের একটা নিম্ন মানের জিনিস, যেটা মানে যৌন জনন, যেটা আমাদের কিন্তু আমাদের স্পাইরোগাইডার ক্ষেত্রে আমরা দেখবো। ঠিক আছে, একটা এক্সাম্পল পড়বো আমরা। তো এবার আমরা চলে আসি হচ্ছে এগুলোর ডেপথে। দেখো সিনগ্যামি কি? সিনগ্যামি হচ্ছে পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেটের সম্পূর্ণ এবং স্থায়ী মিলন। কি বলছি? সম্পূর্ণ এবং স্থায়ী মিলন বা নিষেক। দেখো সিনগ্যামি হচ্ছে আমাদের নিষেক। কি হবে তাহলে? আমাদের একটা পুংগ্যামেট আসবে, আমাদের একটা স্ত্রীগ্যামেট আসবে। ঠিক আছে, তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের পুংগ্যামেট, এবং এটা কি? এটা হচ্ছে আমাদের স্ত্রীগ্যামেট। এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের গ্যামেট। তাহলে এই দুটো গ্যামেটের মিলনকে কি বলবো? মিলনকে বলবো হচ্ছে আমাদের নিষেক, বা এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমাদের সিনগ্যামি। এটাকে কি বলবো? সিনগ্যামি। তাহলে এই নিষেকের মাধ্যমে কি তৈরি হয়? নিষেকের মাধ্যমে তৈরি হয়েছে আমাদের জাইগোট। জাইগোট কি? জাইগোট আমাদের একটা কোষ, মানে সিঙ্গেল সেল। ঠিক আছে, এটা কি? এটা হবে আমাদের তাহলে কি? এটা আমাদের এন, এটা আমাদের এন, তাহলে জাইগোট কিন্তু হবে আমাদের 2n। আমার কথাটা বোঝা গেল? তাহলে জাইগোট কিন্তু সবসময় আমাদের ডিপ্লয়েড। রেণু কি হবে? হ্যাপ্লয়েড। আমাদের পুংগ্যামেট কি হবে? হ্যাপ্লয়েড। স্ত্রীগ্যামেট কি হবে? হ্যাপ্লয়েড। যত আমাদের যে জননগুলো আছে, জননের একক, যেরকম আমাদের পুংগ্যামেট, স্ত্রীগ্যামেট, রেণু, এগুলো কি হবে? সব আমাদের হ্যাপ্লয়েড। আর যেগুলো তৈরি হচ্ছে, যেরকম জাইগোট তৈরি হলো, সেটা কি? সেটা হচ্ছে আমাদের 2n। কেন? কারণ দুটো মিলিত হয়ে তৈরি হলো, তো তাহলে n+n 2n, বেসিক অঙ্ক। ঠিক আছে, আচ্ছা। এবার আইসোগ্যামি কি? এই প্রক্রিয়ায় মিলিত হওয়া পুং ও স্ত্রীগ্যামেট দুটো বাহ্যিক আকার, আয়তন এবং শারীরবৃত্তীয়ভাবে সম্পূর্ণ একই রকম। তাহলে এই একই মানে কি? একই মানে হচ্ছে আইসো। তাহলে যেহেতু একই তাই আমি কি বললাম? আইসো। তাহলে এটা কি? আইসোগ্যামি। এদেরকে খালি চোখে আলাদা করা যায় না। এক্সাম্পল কি? ক্লামাইডোমোনাসের কিছু আমাদের প্রজাতি বা মোনোসিস্টিস। ঠিক আছে, তো এই এক্সাম্পলগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট না। অ্যানাইসোগ্যামি কি এবং উগ্যামি কি? দেখো অ্যানাইসোগ্যামির ক্ষেত্রে কি হবে? অ্যানাইসোগ্যামির ক্ষেত্রে আমাদের যে স্ত্রী জনন কোষটা থাকবে, সেই স্ত্রী জনন কোষটা আমাদের অল্প সচল হবে, মানে কম আমাদের কিন্তু চলবে। এবং আমাদের যে উগ্যামি থাকবে তাতে আমাদের যে স্ত্রী জনন কোষটা থাকবে সেটা কিন্তু আমাদের নিশ্চল হবে, অর্থাৎ চলবেই না। উগ্যামি কি? আমাদের মতো মেয়েরা এক জায়গায় থাকে, ছেলেরা পিছন পিছন ঘুরতে থাকে। তার মানে পুং জনন কোষ কিন্তু ঘুরতে থাকবে, সে কিন্তু স্ত্রী গ্যামেটের কাছে যাবে, কিন্তু স্ত্রী গ্যামেট কিন্তু নিজের জায়গায় থাকবে। সেটা কি? সেটা হচ্ছে আমাদের উগ্যামি, যেটা কিন্তু আমাদের ক্ষেত্রে ঘটে। বা যত আমাদের কি মানুষ সহ উন্নত পাখি, সরীসৃপ, প্রাণী এবং উন্নত সপুষ্পক উদ্ভিদ সবার ক্ষেত্রে কিন্তু উগ্যামি ঘটে। তাহলে উগ্যামি কি? এটা সিনগ্যামির সব থেকে উন্নত রূপ। এই প্রক্রিয়ায় স্ত্রীগ্যামেট বা ডিম্বাণু আকারে বেশ বড় এবং নিশ্চল হয়, অন্যদিকে পুংগ্যামেট বা শুক্রাণু আকারে কিন্তু ছোট এবং সচল হয়। তাহলে আমাদের যে এই কি আছে, শুক্রাণু আছে, তার কিন্তু মোটিলিটি আছে, সে কিন্তু চলতে পারে। তার এই যে পিছনে কি আমাদের একটা লেজ রকম অংশ রয়েছে, সে কিন্তু আমাদেরকে এরকম ভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে দেয় আমাদের শুক্রাণুকে। ঠিক আছে, কিন্তু যে ডিম্বাণু আছে, ডিম্বাণুর কাছে কিন্তু এরকম কোনো অংশ নেই যে কিন্তু তার মোটিলিটির জন্য দায়ী, তা এ কিন্তু হবে আমাদের নিশ্চল। তাহলে ডিম্বাণু কিন্তু আমাদের বাইরে বেরিয়ে এসে ফ্যালোপিয়ান টিউবে এসে অপেক্ষা করবে, আর শুক্রাণু কিন্তু আমাদের যাবে সেই ডিম্বাণুকে নিষিক্ত করতে। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে অ্যানাইসোগ্যামি। অ্যানাইসোগ্যামি কি? অ্যানাইসোগ্যামি বলবো যে এই প্রক্রিয়ায় মিলিত হওয়া গ্যামেট দুটি আকার আয়তনে ভিন্ন প্রকৃতির। সাধারণত স্ত্রী গ্যামেটটি আকারে কিন্তু বড় এবং কম সচল হয়। দেখো যে বড় হবে তাকে কি বলবো? ম্যাক্রো। আর যে ছোট হবে তাকে কি বলবো? মাইক্রো। তাহলে আমাদের স্ত্রী গ্যামেটটা বড় হচ্ছে তাই তাকে কি বলছি? ম্যাক্রো গ্যামেট। আর আমাদের পুং গ্যামেটটা কি হবে? ছোট হবে, তাই তাকে আমরা বলবো মাইক্রো গ্যামেট। বোঝা গেল? এগুলো কি ইম্পর্টেন্ট না? এগুলো হচ্ছে নট ইম্পর্টেন্ট, আমি এখানে লিখে দিচ্ছি নট ইম্পর্টেন্ট। ঠিক আছে, যৌন জননের ক্লাসিফিকেশন তোমাদের জন্য ইম্পর্টেন্ট না, কিন্তু এর এক্সাম্পল ইম্পর্টেন্ট। ঠিক আছে, এর এক্সাম্পল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সংশ্লেষের উদাহরণ কিন্তু পড়বে। সংশ্লেষের ক্ষেত্রে কি হয়? সংশ্লেষের ক্ষেত্রে আমাদের ডিরেক্টলি কিন্তু এরকম ভাবে আমাদের কাজগুলো হচ্ছে না, ডিরেক্টলি কিন্তু আমাদের এরকম ভাবে নিষেক সম্পন্ন হচ্ছে না, ডিরেক্টলি কিন্তু আমাদের এরকম ভাবে পুং গ্যামেট আসছে স্ত্রী গ্যামেটের সাথে মিলিত হচ্ছে, এরকম কার্যগুলো হচ্ছে না। বরং কি হচ্ছে? এখানে ধরো আমাদের দুটো স্পাইরোগাইরা রয়েছে। কি আছে এখানে? এটা আমাদের 1 নম্বর স্পাইরোগাইরা, এটা আমাদের কি 2 নম্বর স্পাইরোগাইরা। এই দুটো স্পাইরোগাইরা পরস্পর আসলো, এবার এর ফিলামেন্ট, এর ফিলামেন্ট, এর ফিলামেন্ট, এর ফিলামেন্ট, এরকম ভাবে ফিলামেন্টগুলো পরস্পর কিন্তু সজ্জিত হলো। এবার কি হবে? এই দুটো ফিলামেন্ট, এদের মাঝখানে একটা নল চলে আসবে। ঠিক আছে, এই নলের মাধ্যমে কিন্তু এদের মধ্যে কি হবে? জেনেটিক ম্যাটেরিয়ালের আদান প্রদান হবে। ঠিক আছে, আমার কথাটা বোঝা গেল? তাহলে এইভাবে যখন আমাদের একটা যৌন জনন সম্পন্ন হয় তখন তাকে আমরা বলি হচ্ছে কনজুগেশন বা সংশ্লেষ। তাহলে কি বলবো? যে এই প্রক্রিয়ায় একই প্রজাতিভুক্ত দুটো ভিন্ন জীব যাদের বাহ্যিক আকার এক হলেও জিনগত প্রকৃতি কিন্তু আলাদা হতে হবে। ঠিক আছে,
সাময়িকভাবে টেম্পোরারিলি তারা কিন্তু কাছাকাছি আসে, তাদের মধ্যে তখন কি একটা সংযোগ নালী তৈরি হয়ে যায়। কি বললাম, এই আমাদের একটা কি স্পাইরোগাইরা, তার ফিলামেন্ট ওয়াইজ আর একটা কিন্তু আমাদের স্পাইরোগাইরা আসলো, তাদের মধ্যে আমাদের একটা নল চলে আসলো। ঠিক আছে, এই নলের মাধ্যমে কি হবে, এটা হচ্ছে আমাদের সংযোগ নালী, সংযোগ করবে। তাহলে এখান থেকে এখানে কি হবে, আমাদের যে জেনেটিক ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলো কিন্তু আমাদের ট্রান্সফারিং হবে। যেরকম আমাদের ক্রসিং ওভার হয়, তেমনি এরকম এখানে কিন্তু আমাদের জেনেটিক ম্যাটেরিয়ালের একটা আমাদের আদান প্রদান হবে। তাহলে এই নালীর মাধ্যমে কিন্তু তাদের জেনেটিক পদার্থের আদান প্রদান ঘটে, এর ফলে তারা কিন্তু আলাদা হয়ে যায় এবং বিভাজিত হয়। যখন এই কাজটা হয়ে গেল, এই যে এখানে নালীটা তৈরি হয়ে গেল, নালীর মাধ্যমে কি হলো, এগুলো আমাদের এরকম ভাবে জেনেটিক ম্যাটেরিয়াল আদান প্রদান হলো, তারপর তারা আলাদা হয়ে যায়, আবার কি হলো, ওটা পৃথক হয়ে গেল। তাহলে টেম্পোরারিলি কিন্তু এরা এরকম স্টেজে আসলো। ঠিক আছে, তাহলে এইখানে ক্ষেত্রে কিন্তু কোনো সরাসরি গ্যামেট তৈরি হলো না, এবং এর উদাহরণ কিন্তু আমাদের প্যারামিসিয়াম এবং স্পাইরোগাইরা। তো এটা কিন্তু আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে প্যারামিসিয়াম এবং স্পাইরোগাইরা কিন্তু আমাদের কনজুগেশন বা সংশ্লেষ পদ্ধতিতে আমাদের বিভাজন করে থাকে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের যৌন জনন কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে আমাদের জনন কি করে হলো, আমরা কি করে জন্মালাম, পরি দিয়ে গেল আকাশ থেকে কোলবালিশে করে? না। তো কি হবে, দেখো বেসিক্যালি কি হবে, প্রথমে দুজন বিবাহ সম্পন্ন করলো, তাহলে কি হলো, একটা থাকলো আমাদের পুরুষ, একটা থাকলো কি আমাদের স্ত্রী, তাহলে দুজনের বিবাহ হলো। বিবাহ হলে এবার আমাদের যে পুরুষ মানুষ আছে, পুরুষ মানুষের কাছে কি থাকে, শুক্রাণু, এবং স্ত্রীর কাছে কি থাকে, স্ত্রীর কাছে থাকে ডিম্বাণু। আমরা কি সম্পন্ন করি, উগামী, তার মানে কি হবে, ডিম্বাণু হবে নিশ্চল, এবং শুক্রাণু কি হবে, শুক্রাণু হবে আমাদের সচল। তাহলে শুক্রাণু কিন্তু আমাদের ডিম্বাণুর কাছে আসবে। তাহলে যে ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট আছে বা আমাদের কি মহিলা জননতন্ত্র আছে, তার মধ্যে একটা স্পেশাল টিউব থাকে, যাকে আমরা বলি কি ফ্যালোপিয়ান টিউব। ওই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে মেনস্ট্রুয়াল সাইকেলের একটা নির্দিষ্ট সময় আমি পড়িয়েছিলাম, যখন আমি কি পড়িয়েছিলাম যেন, ওই ডিম্বাশয় পড়িয়েছিলাম, তো তখন বলেছিলাম যে একটা নির্দিষ্ট সময় কিন্তু ওই ডিম্বাণুটা বেরিয়ে আসে। তো ডিম্বাণুটা বেরিয়ে আসলো, সেই সময় যদি শুক্রাণু পৌঁছাতে পারে, লাখ লাখ শুক্রাণু পৌঁছাবে, তার মধ্যে যে কোনো একটা লাকি শুক্রাণু কিন্তু তাকে ফার্টিলাইজ করতে পারবে বা তার সাথে কিন্তু মিশে গিয়ে জাইগোট তৈরি করতে পারবে। এটা এরকম ভাবো যে আমাদের যে ডিম্বাণু আছে, ডিম্বাণুর বাইরে হাজারটা দরজা রয়েছে, হাজার দুয়ারির নাম শুনেছো না, সেরকম ভাবো হাজারটা দরজা আছে, তার বাইরে অনেকগুলো প্রাচীর রয়েছে। ওই প্রাচীর ভেদ করে যে কোনো একটা দরজা দিয়ে একটা লাকি স্পার্ম ঢুকে যাবে, লাখ লাখ স্পার্ম যাচ্ছে, লাখ লাখ শুক্রাণু যাচ্ছে, তার মধ্যে যে কোনো একটা শুক্রাণু যে কোনো একটা দরজা দিয়ে ঢুকে যাবে, যেই ঢুকে যাবে বাকি প্রত্যেকটা দরজা এবং ওই দরজা তার ঢোকার পর কিন্তু বন্ধ হয়ে যাবে। তার মানে যে কোনো একটা শুক্রাণুই কিন্তু ঢুকতে পারবে, তার বেশি শুক্রাণু ঢুকতে পারবে না। যাবে লাখ লাখ, কম্পিটিশন কত, লাখ লাখ শুক্রাণুর মধ্যে যে কোনো একটা শুক্রাণু কিন্তু যেতে পারছে ডিম্বাণুর কাছে, যেই ভিতরে চলে গেল, তারপর কি হলো, আমাদের ডিম্বাণু এবং শুক্রাণু মিলিত হলো, মিলিত হলে কি হবে, আমাদের জাইগোট তৈরি হবে। এবার কথা হচ্ছে, আমাদের এই যে সচল আমাদের শুক্রাণু আছে, সেই শুক্রাণু দুরকম হতে পারে, তার মধ্যে 22টা আমাদের অটোজোম থাকতে পারে এবং এক্স ক্রোমোজোম থাকতে পারে, অথবা আমাদের 22টা অটোজোমের সাথে ওয়াই ক্রোমোজোম থাকতে পারে। কিন্তু আমাদের যে ডিম্বাণু, তার কিন্তু একই রকমের ক্রোমোজোম সেট থাকে, তার কিন্তু 22টা অটোজোমের সাথে আমাদের এক্স ক্রোমোজোমই থাকবে। তাহলে ভাবো যে আমাদের কি হচ্ছে, আমি বলছি যে, ওয়ান সেকেন্ড আমি পেনটা চেঞ্জ করে নিই, আমি বলছি যে 22a+x এর সাথে আমাদের 22a+x যুক্ত হলো, তাহলে কি তৈরি হবে, 44a+xx, আর এই xx মানে কি হবে, তখন কিন্তু মেয়ে তৈরি হবে। তাহলে আমি কি বলছি, আমি বলছি যে আমার যে সন্তান হবে, সে যদি 44 অটোজোম প্লাস XX হয়ে যায়, তাহলে সে কিন্তু আমাদের মানে সন্তান না, তাহলে সন্ততি হয়ে যাবে, তাহলে সে কিন্তু তখন মেয়ে হয়ে যাবে। কিন্তু যদি আমি এবার বলি যে আমার কি হচ্ছে, যে শুক্রাণু আছে, সেই শুক্রাণু কি করছে, তার 22+y এসছে তার কাছ থেকে, এবং আমাদের ডিম্বাণুর কাছ থেকে 22+x মিলিত হচ্ছে, তাহলে এই দুটো মিলিত হলে কি হবে, তাহলে তখন তৈরি হবে কিন্তু 44a+xy। তাহলে কি হবে তখন, 44a+xy, তখন কিন্তু সে পুত্র সন্তান হিসেবে জন্ম নেবে, অর্থাৎ সে কিন্তু ছেলে হবে। তাহলে এই আসলে কি শুক্রাণু এবং ডিম্বাণু, শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হলো, মিলিত হওয়ার ঘটনা কি, সেটা হচ্ছে আমাদের নিষেক বা ফার্টিলাইজেশন। ইংরেজিতে আমরা কি বলি, ইংরেজিতে বলি আমাদের ফার্টিলাইজেশন। ঠিক আছে, ফার্টিলাইজেশন পদ্ধতিতে যখন এরা মিলিত হলো, তাহলে তৈরি হলো কি আমাদের একটা জাইগোট, তাহলে তৈরি হলো কি, তৈরি হলো আমাদের জাইগোট। এই জাইগোট কি হবে, এবার এই জাইগোট থেকে আমাদের হবে মাইটোসিস কোষ বিভাজন, কি হবে, আমাদের তৈরি হবে মাইটোসিস কোষ বিভাজন, মাইটোসিস সেল ডিভিশন। তাহলে এই যে আমাদের জাইগোট আছে, কালক্রমে কি হবে, এই জাইগোট থেকে কোটি 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 কোষ তৈরি হবে, ট্রিলিয়নস অফ কোষ তৈরি হবে। তাহলে একটা সিঙ্গেল কোষ থেকে কিন্তু আমাদের এই গোটা দেহটা তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে ওই একটা কোষ কিন্তু আমাদের পুরো দেহটা তৈরি করতে দেয়, সেই কোষটা কি আমাদের জাইগোট। এই জাইগোটটা কি, দেখো আমাদের যে শুক্রাণু সেটা এন, যে আমাদের ডিম্বাণু সেটা আমাদের এন, তাহলে এই যে এটাকে অর্ধেক করতে হয়েছিল, এটা করতে কে কাজে লেগেছিল, এই শুক্রাণু ডিম্বাণু তৈরির সময় কিন্তু কাজে লেগেছিল আমাদের কি মিওসিস। ঠিক আছে, শুক্রাণু তৈরি করার সময় কাজে লেগেছিল মিওসিস, শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়ে গেল মিওসিস পদ্ধতিতে। এইবার কিন্তু যখন জাইগোট তৈরি করলো, জাইগোট থেকে পূর্ণাঙ্গ দেহটা তৈরি হওয়ার সময় আমাদের লাগবে কিন্তু মাইটোসিস। তাহলে যৌন জননের ক্ষেত্রে কিন্তু আমাদের মিওসিস এবং মাইটোসিস দুটো কোষ বিভাজনই লাগবে।
কিন্তু আমি যদি অযৌন জননের কথা বলি তাহলে ওখানে কিন্তু মিওসিসের কোনো গল্প নেই, ওখানে মাইটোসিসের গল্প থাকবে, নাহলে অ্যামাইটোসিসের গল্প থাকবে। ঠিক আছে, আমি কোষ বিভাজন অল্প অল্প করে পড়াবো পাশাপাশি। তাহলে এইবার আমাদের এই যে জাইগোটটা আছে, এই জাইগোট থেকে কি হবে, মাইটোসিস কোষ বিভাজন হবে এবং আমাদের অঙ্গ তৈরি হতে হবে। তো তাহলে আমি কি বলবো, আমি বলবো যে অর্গ্যানোজেনেসিস হবে। কি বলবো, অর্গ্যানোজেনেসিস হবে। অর্গ্যান মানে কি অঙ্গ, জেনেসিস মানে কি তৈরি হওয়া। তাহলে এখান থেকে কি হবে, এরকম কোটি কোটি কোষ যখন তৈরি হচ্ছে, সেই কোষগুলোই কিন্তু আমাদের বিভেদিত হয়ে আমাদের কি হবে, অঙ্গ তৈরি হবে বিভিন্ন, এবং ফাইনালি কি হবে, ফাইনালি আমাদের একটা অপত্য কিন্তু তৈরি হবে। ঠিক আছে, তাহলে এই কি আমাদের একটা পূর্ণাঙ্গ জীবদেহ তৈরি হলো। তাহলে ওই একটা কোষ থেকে কিন্তু আমাদের একটা পূর্ণাঙ্গ জীবদেহ তৈরি হলো। তাহলে আমাদের কোষ বিভাজনের তাৎপর্য বুঝতে পারলাম, যে ওই একটা কোষ থেকে কিন্তু আমাদের পুরো পূর্ণাঙ্গ জীবদেহ তৈরি হলো। এখানে কিন্তু আমাদের মাইটোসিস কোষ বিভাজনের ভূমিকা ছিল। আবার এই যে স্পামগুলো আমাদের বা ওভাগুলো আমাদের কি হলো, আমাদের এন হলো, সেখানেও কিন্তু আমাদের একটা কোষ বিভাজনের অংশ ছিল, যেটা আমাদের কি মিওসিস। তাহলে কোষ বিভাজন ছাড়া কিন্তু আমাদের এইসব জিনিসগুলো আমরা করতেই পারবো না, এগুলো ঘটতেই পারবে না। ঠিক আছে, আচ্ছা এবার একটু ঘটনাগুলো জানা যাক। দেখো এটা কি, এটা হচ্ছে আমাদের ফার্টিলাইজড এগ, মানে এটা কিন্তু আমাদের সেই জাইগোট, ঠিক আছে, যেটা আমাদের কি ফার্টিলাইজড হয়ে গেছে, যার নিষেক হয়ে গেছে। সেখান থেকে আমাদের কি হবে, এটা বিভাজিত হয়ে টু সেল স্টেজ হয়ে যাবে, অর্থাৎ ওই কোষটা দুটো কোষে ভাগ হয়ে গেল। এই দুটো কোষ আবার ভাগ হবে, তাহলে এইটা যদি দুটো কোষে ভাগ হয়, এটা যদি দুটো কোষে ভাগ হয়, তাহলে কি হবে, চারটে কোষ তৈরি হবে, তাহলে 4 সেল স্টেজ হয়ে যাবে। তারপর এখান থেকে যদি চারটে দুটো দুটো করে ভাগ হয়, তাহলে কি হবে, 4 দুগুণী 8টা, তাহলে কি হবে, 8টা কোষ তৈরি হবে। সেখান থেকে কি হবে, এটা আমাদের 16টা কোষ তৈরি করবে। কি করবে, এখান থেকে এটা 16টা কোষ তৈরি করবে। এটা কত হবে, এটা 16টা কোষ তৈরি করবে। তারপর কি হবে, ব্লাস্টোসিস তৈরি হবে। তারপর সেখান থেকে কি হবে, আমাদের 4 সপ্তাহের মাথায় কি আমাদের ফিটাস তৈরি হবে। তারপর তৈরি হবে কি আমাদের 10 সপ্তাহের মাথায়, 16 সপ্তাহের মাথায়, 20 সপ্তাহের মাথায়, ধীরে ধীরে কিন্তু আমাদের পরিণতি প্রাপ্ত হবে। ঠিক আছে, এগুলো আমি ধীরে ধীরে তোমাদেরকে দেখাবো যে এগুলো কি করে হচ্ছে। 5-7 মিনিট টাইম লাগবে, বাট এগুলো তোমরা বুঝতে পারবে তাহলে। ঠিক আছে, দেখো আইসিএসসি সিবিএসসি সবাই পড়ে এগুলো, ঠিক আছে, আমাদেরই শুধু সিলেবাসে নেই। বাট আমি সবসময় মনে করি যে এগুলো একটু একটু জেনে রাখা ভালো, কারণ তোমরা যখন পরবর্তীকালে কম্পিটিটিভ এক্সামসের জন্য পড়বে তখন তোমরা একটু এগিয়ে থাকবে। নাহলে আমরা সবসময় সিবিএসসি আইসিএসসি স্টুডেন্টদের থেকে সবসময় কিন্তু পিছিয়ে পড়ি, কারণ আমাদের সিলেবাসে বেশ কিছু জিনিস কিন্তু কম আছে, আবার কিছু কিছু জিনিস একটু বেশিও আছে। ঠিক আছে, আচ্ছা তো প্রথমে দেখো আমাদের কোষ বিভাজন এবং ভ্রূণ গঠন। তো দেখো নিষেক সম্পন্ন হওয়ার পর জাইগোটটা কি হয়, ফ্যালোপিয়ান নালী দিয়ে ধীরে ধীরে কিন্তু জরায়ুর দিকে এগোতে থাকে। দেখো এই যে আমাদের এই টিউবটা, এটা কি আমাদের ফ্যালোপিয়ান টিউব, এটা কি আমাদের ফ্যালোপিয়ান টিউব। এই ধরো ফ্যালোপিয়ান টিউবের এখানটা আমাদের কি থাকে, আমাদের যে এই ডিম্বাণু সেটা এসে বসে থাকে। তাহলে এখান থেকে কি আমাদের শুক্রাণু যায়, শুক্রাণু গিয়ে এখানে নিষিক্ত করে ফেললো তাকে। ঠিক আছে, তাহলে এখানে কি আমাদের নিষেকটা সম্পূর্ণ হয়েছে। তাহলে এইটা কিন্তু এবার ধীরে ধীরে আমাদের এই জরায়ুর কাছে চলে আসবে, কারণ আমি কি বলেছিলাম আগে পড়ানোর সময়, ডিম্বাশয় পড়ানোর সময়, যে আমাদের যে জরায়ু থাকবে তার মধ্যেই কিন্তু গর্ভধারণ হবে, তাই তো। তাহলে ওটাকে তো এখানে আসতে হবে, তারপর তো গর্ভধারণ হতে পারবে। ঠিক আছে, তাহলে কি হবে, এই যাওয়ার পথে মানে জরায়ুতে আসছে, তাহলে এই যাওয়ার পথে জাইগোটটা মাইটোসিস প্রক্রিয়ায় বারবার বিভাজিত হয়। এই পথেই কিন্তু তার বারবার বিভাজন হচ্ছে, যেগুলো আমি দেখাচ্ছিলাম, একটি থেকে দুটো, দুটো থেকে চারটে, এরকম ভাবে অসংখ্য কোষের কিন্তু একটা বলের মতো আকার ধারণ করে। এই বহুকোষী অবস্থাকে ভ্রূণ বা এমব্রিও বলে। তাহলে এই যে বহুকোষী অবস্থা, তাকে আমরা কি বলছি, ভ্রূণ বা এমব্রিও। এবার এটা কি হবে, ইমপ্লান্টেশন হবে বা রোপিত হবে। রোপিত হওয়া মানে কি, কোনো একটা জায়গায় গিয়ে গেঁথে যাওয়া। ধরো এই আমাদের আছে, এখানে এসে গেঁথে গেল, কোথায় গাঁথবে তাহলে, জরায়ুর গাত্রে এসে। ঠিক আছে, তাহলে আমি কি বলবো, নিষেকের 6 থেকে 7 দিন পর ভ্রূণটি মায়ের জরায়ুতে এসে পৌঁছায়। জরায়ুতে এসে পৌঁছালে কি হবে, সে কি ঘুরবে এরম 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 করে কি দুলবে, এদিক থেকে এদিক, এদিক থেকে দুলবে না, যে কোনো একটা প্রাচীর এসে কিন্তু সে আমাদের ইমপ্লান্ট হয়ে যাবে। তাহলে কি বলবো, জরায়ুর নরম প্রাচীরে শক্তভাবে কিন্তু সে আটকে যায় বা প্রথিত হয়, যাকে আমরা কি বলি, ইমপ্লান্ট হয়ে যাওয়া। একে রোপণ বা ইমপ্লান্টেশন বলে থাকি। মূলত এই পর্যায় থেকেই কিন্তু একজন মহিলার গর্ভাবস্থা বা প্রেগন্যান্সি চালু হয়। তাহলে আমরা যে বলি যে কেউ প্রেগনেন্ট হয়ে গেছে, সেটা কখন বলি, যখন নিষেকের পর 6-7 দিন হয়ে গেছে, তখন কিন্তু তার ইমপ্লান্টেশন হলে তখন আমরা তার প্রেগন্যান্সি ডিক্লেয়ার করি। ঠিক আছে, আচ্ছা তারপর আমরা কি বলছি, এখানে আমি বিভিন্ন জায়গাগুলো দেখেছি, এটা কি ফ্যালোপিয়ান টিউব। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে আমাদের ইউটেরাস বা জরায়ু। এটা কি আমাদের ওভারি বা আমাদের কি ডিম্বাশয়। ঠিক আছে, এটা কি আমাদের ভ্যাজাইনা। ভ্যাজাইনার থ্রু কি আমাদের শুক্রাণু এন্টার করেছিল, সেই শুক্রাণু কি এখান থেকে গিয়ে আমাদের কি হলো, আমাদের যে ফ্যালোপিয়ান টিউব সেখানে গিয়ে নিষিক্তটা করলো, তারপর ওখান থেকে আবার জাইগোটটা নিচে নেমে আসলো। ঠিক আছে, এই অবধি ক্লিয়ার। তারপরে কি হবে, তাহলে এটা দুটো স্টেপ হয়ে গেল। তারপর হবে আমাদের প্লাসেন্টা বা অমরা গঠন। দেখো অমরা কি, এই অমরা এবং অ্যামনিকাল কর্ডের জন্যই কিন্তু আমাদের মায়ের পেটে যখন মানে এই জরায়ুর মধ্যে যখন সেই শিশুটা থাকছে বা সেই ভ্রূণটা আছে, সেই ভ্রূণ পুষ্টি পাবে, তো খাদ্য পাবে কোথা থেকে, অক্সিজেন পাবে কোথা থেকে, সেটা কিন্তু হতে পারছে প্লাসেন্টা, অমরা এবং আমাদের যে অ্যামনিকাল কর্ড তার সাহায্যে। তাহলে এই যে জরায়ু আছে, সেই জরায়ুতে ভ্রূণটি স্থাপিত হওয়ার পর মাতৃদেহ এবং ভ্রূণের মধ্যে একটা বিশেষ সংযোগকারী কলাতন্ত্র হিসেবে কাজ করে। মানে মাতৃদেহের সাথে আমাদের ভ্রূণের মধ্যে একটা সংযোগ স্থাপন করছে কি, আমাদের এই অ্যামনিকাল কর্ড এবং আমাদের কি প্লাসেন্টা, যাকে প্লাসেন্টা বলে। নাড়ির মাধ্যমে, নাড়ি মানে কি আমাদের অ্যামনিকাল কর্ড, নাড়ি বা নাড়িরজ্জু বলে। তো এটা প্লাসেন্টা ভ্রূণের সাথে যুক্ত থাকে। এর মাধ্যমেই কিন্তু মায়ের রক্ত থেকে প্রয়োজনীয় অক্সিজেন বা পুষ্টিরস সরাসরি ভ্রূণের দেহে পৌঁছায়। তাহলে মায়ের রক্তের থেকে কিন্তু অক্সিজেন এবং পুষ্টিরস আমাদের ভ্রূণের কাছে পৌঁছে যাচ্ছে, কার সাহায্যে, এই প্লাসেন্টা, অমরা এবং অ্যামনিকাল কর্ডের সাহায্যে আমরা বলতে পারি। ঠিক আছে, আচ্ছা এখানে কোনটাকে আমি একটু মার্ক করে দিই,
ঠিক আছে। তোমরা এখানে দেখতে পাবে যে এইটা কি, এটা হচ্ছে আমাদের প্লাসেন্টা, এটা কি, এটা হচ্ছে আমাদের প্লাসেন্টা, এবং এই যে একটা নালী দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে আমাদের আমনিকাল কর্ড। এটা কি, এটা হচ্ছে আমাদের আমনিকাল কর্ড। এই আমনিকাল কর্ডটি জন্মের পর কি একটা তারের মতো হয়ে বেরোয়, সেই তারটাকে কেটে দেওয়া হয়, যেখান থেকে কিন্তু আমাদের নাভি বা বেলি বাটন তৈরি হয়। ঠিক আছে, মানে ওই যে আমাদের ছিদ্রটা থাকে, ওই ছিদ্রটাই কিন্তু শুকিয়ে যাওয়ার পর আমাদের নাভি বা বেলি বাটন তৈরি হয়। সেটা কি, সেটা হচ্ছে অ্যামনিকাল কর্ড, যে সেকশন থেকে আমাদের কেটে দেয়। যখন বের করা হয় আমাদের বাচ্চা, তখন কি অ্যামনিকাল কর্ডের সাথে যুক্ত হয়, তারপর কি অ্যামনিকাল কর্ডকে কেটে দেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা, তো এইটুকু বুঝলাম। তারপর কি হবে, ফিটাস তৈরি। এবার দেখো, ফিটাস আর ভ্রূণ এমন কিছু আলাদা বিষয় না, বিষয়টা শুধুমাত্র তাদের ডিউরেশনের উপরে। ঠিক আছে, দেখো জরায়ুর সুরক্ষিত পরিবেশে ভ্রূণটা একটু একটু করে বড় হতে থাকে। গর্ভাবস্থায় প্রায় 8 সপ্তাহ, মানে প্রায় 2 মাস যখন পেরিয়ে যায়, তখন ভ্রূণ শরীরে মানবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, যেমন হৃৎপিণ্ড, হাত পা, চোখ ইত্যাদি স্পষ্ট হতে শুরু করে। ওই যে বললাম আমাদের কি হবে, অর্গানোজেনেসিস হবে, তাহলে কি বিভিন্ন অঙ্গ কিন্তু তৈরি হওয়া চালু হবে। তখন সেই বিকশিত ভ্রূণকেই আমরা ফিটাস বলি। তাহলে ভ্রূণটা যখন ধীরে ধীরে কি অর্গানোজেনেসিসের মাধ্যমে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সমৃদ্ধ হয়ে গেল, তখন সেই পরিণত ভ্রূণকে আমরা বলে দিই কি, আমাদের ফিটাস। ঠিক আছে, আচ্ছা, তো এবার লাস্ট কি, পূর্ণাঙ্গ বিকাশ। তাহলে ফিটাস থেকে এবার আমাদের পূর্ণাঙ্গ বিকাশ হতে হবে। তাহলে প্রায় 40 সপ্তাহ বা 280 দিন পেরোলে মাতৃগর্ভে থাকার পর ফিটাসটা কিন্তু একটা পূর্ণাঙ্গ মানব শিশুতে পরিণত হয়। তারপর শিশুর বিকাশ যদি সম্পন্ন হয়, তখন জরায়ুর পেশির সংকোচনের মাধ্যমে স্বাভাবিক প্রক্রিয়ায় মাতৃদেহ থেকে শিশুর জন্ম হয়, বা ডাক্তাররা বুঝবেন যে কি কি প্রসিডিওরের মাধ্যমে মাতৃদেহ থেকে বাচ্চাকে বের করা হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো বেশ কিছু কিন্তু আমি এখানে ডেভিয়েশনগুলো দেখিয়েছি। বিভিন্ন স্টেজে কিন্তু এরকমভাবে সব বাচ্চা তৈরি হচ্ছে। প্রথমে আমাদের কি ভ্রূণ থাকলো, ভ্রূণ থাকলো, ভ্রূণ থাকলো, একটা সময় কি দেখো এখানে ধীরে ধীরে দেখো চোখ ফোক ফুটছে, হাত পা তৈরি হচ্ছে, দেখো ধীরে ধীরে কিন্তু এখান থেকে আমাদের বিভিন্ন অঙ্গগুলো তৈরি হয়ে গেছে। তাই আমি বলতে পারি যে এটাই কিন্তু আমাদের ফিটাস তৈরি হয়ে গেছে। এখানে কি, এখানে দেখো ভ্রূণ ছিল, দেখো তখন বুঝতেই পারছো না যেটা কি শুঁয়াপোকা না মানুষ, কারণ তখন কি অঙ্গ ঠিক করে তৈরি হয়নি, ঠিক আছে, চোখ টোক ঠিক করে ফোটেনি। তাহলে তখন কি বলছি, তখন বলছি যে আমাদের কি এটা ভ্রূণ, এটা কি, এটা তখন ভ্রূণ। আর যখন এগুলো সব হয়ে গেল, তখন আমি তাকে কি বলবো, তখন তাকে বলবো হচ্ছে আমাদের ফিটাস। এটা কি, এটা হচ্ছে আমাদের ফিটাস। আর এই কি, এবার দেখো ধীরে ধীরে কি আমাদের পূর্ণাঙ্গ একটা শিশু তৈরি হয়ে গেছে। এটা কি, এটা একটা পূর্ণাঙ্গ শিশু তৈরি হয়ে গেছে। কখন হবে, এটা প্রায় 40 উইকের কাছাকাছি গিয়ে কিন্তু এটা হবে। বোঝা গেল? তাহলে এটাই কিন্তু আমাদের ফুল প্রসেস। তাহলে আশা করি যা যা পড়িয়েছি সমস্ত কিছু তোমরা কিন্তু ভালো করে বুঝতে পেরেছো। তো এবার টাইম ফর সাম হোমওয়ার্কস। তো এই হোমওয়ার্কসগুলোর অ্যান্সার তোমরা কিসে দেবে, কমেন্ট সেকশনে দেবে। ঠিক আছে, 5টা হোমওয়ার্কস দেবো, সেগুলোর অ্যান্সার যারা কমেন্ট সেকশনে দেবে, পরের ক্লাসে আমি তাদের নাম নেবো। ঠিক আছে, তো ফার্স্ট হোমওয়ার্ক যেটা আছে সেটা হচ্ছে তোমরা একটা পার্থক্য লিখে আনবে। ঠিক আছে, কার পার্থক্য, একটা হচ্ছে আমাদের যৌন জনন ভার্সেস কি করবে, আমাদের অযৌন জনন। তোমরা একবার বই থেকে পড়ে নিতে পারো, তারপর কমেন্ট সেকশনে অল্প করে লিখবে। ঠিক আছে, আচ্ছা, আর কিছু আমি শর্ট কোয়েশ্চেন দেবো অ্যাজ এ হোমওয়ার্ক হিসেবে। ঠিক আছে, এগুলো হোমওয়ার্ক। কি কি হোমওয়ার্ক বলছে, ইস্টের কোরকটি বারবার বিভাজিত হয়ে যে শৃঙ্খল বা চেইনের মতো অংশ গঠন করে তাকে কি বলে। তাহলে ওই দশাকে কি বলে। ঠিক আছে, যখন দশা বলবে তখন সেই নামটার সাথে দশা বলবে। ঠিক আছে, ধরো নামটা হচ্ছে এক্স, তাহলে বলবে এক্স দশা। ঠিক আছে, তা বলছে জীবদেহের কোনো কাটা অংশ থেকে সম্পূর্ণ অপত্যজীব সৃষ্টি হলে সেই পদ্ধতিকে কি বলে। দেখো বলেও দিয়েছে প্ল্যানেরিয়া হাইড্রার ক্ষেত্রে যেটা হয়, তাহলে তার নামটা বলবে যে কি বলে ওই পদ্ধতিকে, কি কি পদ্ধতিটা, অযৌন জনন পদ্ধতি, তার নামটা কি সেটা আমাকে বলতে হবে। তারপর বলছে প্লাজমোডিয়ামের সাইজন দশায় বহু বিয়োজন পদ্ধতি কি নামে পরিচিত। দেখো সাইজন দশা বলছে, তার মানে কি আমাদের শরীরে যখন আসছে তখন সেটা কি নামে পরিচিত। আমি বলেছিলাম একটা নাম, যেটা কি আমাদের শরীরে যখন আসবে তখন হবে। আর একটা হয় যখন কি মশার পাকস্থলীতে যখন হয়। তাহলে আমি এখানে কোনটা জিজ্ঞাসা করছি, সাইজন দশার কথা জিজ্ঞাসা করছি। তাহলে ওই বহুবিয়োজন পদ্ধতির নাম কি সেটা আমি জিজ্ঞাসা করছি কিন্তু। ঠিক আছে, মাল্টিপল ফিশন বা বহুবিয়োজন বলবে না, আমি বলছি ওই পদ্ধতির নাম কি ছিল ওখানে। ঠিক আছে, তারপর বলছে কনজুগেশন বা সংশ্লেষ পদ্ধতিতে জনন সম্পন্নকারী একটি জীবের উদাহরণ দাও। তাহলে এটাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে বলবে। তো অ্যান্সার কোথায় দেবে, অ্যান্সার দেবে কমেন্ট বক্সে। ঠিক আছে, অ্যান্সার কোথায় দেবে, কমেন্ট বক্সে। আমি নেক্সট ক্লাসে কিন্তু সেগুলো ডিসকাস করব এবং তাদের কিন্তু মেনশন করব। ঠিক আছে, যে কারা কারা দিয়েছে। ঠিক আছে, নেক্সট বুক না নেক্সট ক্লাস হবে। ঠিক আছে, নেক্সট ক্লাস। তো আশা করি যা যা পড়িয়েছি সমস্তটা বুঝতে পেরেছো। তো থ্যাংক ইউ অল ফর অ্যাটেন্ডিং দিস লেকচার। সো থ্যাংক ইউ অল। ঠিক আছে, এভাবেই প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করো। আই থিঙ্ক প্রিভিয়াস ক্লাসেসগুলোর থেকে এটা একটু বেশি ইন্টারেক্টিভ লেগেছে এবং মেবি আর একটু বেটার লেগেছে। সফটওয়্যার এক্সপিরিয়েন্সও তোমাদের আলাদা হবে, কারণ আগে পাওয়ার পয়েন্টে পড়াতাম, এবার একটু সফটওয়্যারও চেঞ্জ করেছি। তো কিছু কিছু জিনিস চেঞ্জ করেছি এবং সেগুলোকে ইমপ্রুভ করার চেষ্টা করেছি। তো দেখা যাক এবার তোমাদের কেমন লাগে। তো ফিডব্যাক অবশ্যই দেবে যে আগের থেকে এটা বেটার লাগছে কিনা, বা অন্য কিছু যদি ইমপ্রুভ করা যায় কিনা, তো সেগুলো অবশ্যই বলবে। ডেলি প্র্যাকটিস কোশ্চেনের শিট আবারও বলে দিই যে টেলিগ্রাম চ্যানেলে ফ্রি অফ কস্ট পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করবে এবং প্র্যাকটিস করবে। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তো প্র্যাকটিস যদি না করো তাহলে কিন্তু তোমরা যে পড়াশোনাগুলো করছো, তোমাদের মনে হচ্ছে যে হ্যাঁ বুঝতে পারছি, তোমরা একই জিনিস আবার দেখা যাবে 10 জায়গা দিয়ে পড়ছো, তাহলে কিন্তু তোমাদের আলটিমেটলি টাইম ওয়েস্ট হবে। তোমরা 2 জায়গার থেকে বা 1 জায়গার থেকে জোর বেশি পড়ো। 1 জায়গা 2 জায়গা সাফিসিয়েন্ট। 1 জায়গায় বুঝতে পারলে না, আর 1 জায়গা থেকে দেখলে তাও ঠিক আছে। 4-5 জায়গায় দেখলে কিন্তু সেখান থেকে তোমাদের সময় নষ্ট হবে, কারণ তোমাদের কাছে 7টা সাবজেক্ট আছে, সময় কিন্তু নির্দিষ্ট।
একটা সাবজেক্টে তোমরা পিএইচডি করতে পারবে না, যে কোনো জায়গাতেই যাবে না কেন একটা না একটা নির্দিষ্ট পয়েন্ট কিন্তু এক্সট্রা পাবে, বাট সেই একটা পয়েন্টের জন্য কিন্তু তুমি 2 ঘন্টা ওয়েস্ট করতে পারবে না। তাই তোমাদেরকে নিজের রিসোর্সেস ফিক্স করতে হবে, সে যে কোনো জায়গাতেই হোক না কেন, আমি বলছি না আমার থেকেই করতে হবে। তারপর তোমাকে করতে হবে কোয়েশ্চেন প্র্যাকটিস। কোয়েশ্চেন প্র্যাকটিস কোথা থেকে করবে? আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডিপিকিউ ডাউনলোড করে নেবে, সেখান থেকে সেই ডিপিকিউ সলভ করবে, ঠিক আছে? ডিপিকিউর পরে আমি অ্যান্সারগুলো দিয়ে দিই, তো অ্যান্সারগুলো মেলাবে। তো প্র্যাকটিস করবে, তবেই কিন্তু সমস্ত জিনিসগুলো তোমাদের মাথায় কাটবে, এবং একটা নির্দিষ্ট সময়ের অন্তরালে কিন্তু তোমাদেরকে এগুলো রিভিশনও করতে হবে। এই চ্যাপ্টারটা কিন্তু অনেকটাই থিওরিটিক্যাল, সেই জায়গাগুলো কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে হবে। এক্সাম্পল ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই এক্সাম্পলও কিন্তু খুব ভালো করে মুখস্থ করতে হবে। তো দেখা হবে নেক্সট লেকচারে, আজকের জন্য এটুকুই, টাটা।